ড্রামাটা শুরু হয় আমাদের হিরোইন সাইকে দেখিয়ে। মেয়েটা দেখতে যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমান, কিন্তু সমস্যা একটাই, 30 ছুঁই ছুঁই বয়স হলেও এখনো তার বিয়ের পিড়িতে বসার সুযোগ হয়নি। আর এই চিন্তাটাই ওর জীবনের উপরে সবথেকে বড় পাহাড় হয়ে বসে আছে। সে একটা প্রোডাকশন কোম্পানিতে কাজ করে, সারাদিন হাড় ভাঙা খাটুনি, তারপর সন্ধ্যায় যখন বাড়ি ফেরে তার শরীরে এক ফোঁটাও আর এনার্জি থাকে না। কোনো মতে নাকে মুখে কিছু গুজেই বিছানায় এলিয়ে পড়ে। এই হাড় ভাঙা খাটুনির চক্করে প্রেম প্রীতি বা ডেটে যাওয়ার সময় তার একদমই নেই। তবে প্রতি রাতে ঘুমানোর আগে সে আমাদের মতো ইউটিউব না দেখে ঘুমোয় না, একটু জীবনের আনন্দ পাওয়ার জন্যে। তাই তো বলি আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন জীবনের আনন্দের জন্যে। কিছুক্ষণ স্ক্রল করার পরে কালকের কাজের চিন্তায় সে চোখ বন্ধ করে। পরের দিন সকালে অফিসে যাওয়ার পথে কানে হেডফোন গুঁজে নিজের কাল্পনিক জগতে হারিয়ে যায় সাই। যেহেতু বাস্তবে ঘোরার সময় নেই, তাই সে কল্পনা করে সে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, শৌকত ধরে হাঁটছে আর হাসছে, ঠিক যেন একটা রূপকথার দৃশ্য। কিন্তু হঠাৎ তখনই ঘটলো একটা কাণ্ড। একটা পিচ্চি শয়তান ছেলে ওর দিবাস্বপ্নটা ভেঙে দিয়ে ওর ড্রেসে চকলেট লেপে দিল। সাইর তো মেজাজ তখন তুঙ্গে, মনে হচ্ছিল ছেলেটার চুল ধরে দিব্যি একটা ঝাঁকুনি দিয়ে দেবে। কিন্তু তখনই মেট্রোটা ছেড়ে দিল। রাগে ফুসতে ফুসতে ও গন্তব্যের দিকে রওনা দেয়। অফিসে পৌঁছিয়ে কাপড় থেকে চকলেটের দাগ তোলার আপ্রাণ চেষ্টা করছিল সাই। এমন সময় ওর অফিসের কর্মী পার্কের সঙ্গে ওর দেখা হয়। পার্ক লোকটা একটু বেশি তেন্দর, সঙ্গে একটু অহংকারীও আছে। সে সাইকে খোঁচা দিয়ে বলল, এই দাগটা তোলার চেষ্টা করে কোনোই লাভ নেই, ওটা উঠবে না। সে ওর কথায় পাত্তা না দিয়ে লিফট থেকে গটগট করে বেরিয়ে এলো। লিফট থেকে বেরিয়েই দেখলো সব কলিগরা হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। সাই তো মহা খুশি, ভাবলো হয়তো ওকেই উইশ করা হচ্ছে। ও গদগদ হয়ে জিজ্ঞাসা করলো, আরে আমাকে অভিনন্দন জানাচ্ছেন কেন? কিন্তু আসল টুইস্টটা তো তখনই এলো। হাততালিটা আসলে ওর জন্য না, পার্কের জন্যে, কারণ ওর প্রমোশন হয়েছে। তার ইজ্জতের তো একদম ফালুদা হওয়ার দশা। সাই তখন কাচুমাচু হয়ে এমন ভান ধরলো যেন সে আগে থেকেই সবটা জানতো। সে কোনো মতে পার্কে অভিনন্দন জানিয়ে নিজের ডেস্কে গিয়ে বসলো। মনটা ভীষণ খারাপ, তাও কাজে মন দেওয়ার চেষ্টা করছিল। ঠিক এমন সময় ওর একটা কাছের বান্ধবীর মেসেজ এলো, জরুরি দেখা করতে চাই। সে তো মহা বিরক্ত। একে তো কাজের চাপে দম ফেলার সময় নেই, তার উপরে আবার বন্ধুর আবদার। শেষমেশ না পেরে তাকে রাজি হতে হলো। অফিস শেষ করে দুই বান্ধবী মিলে শপিং মলে ঘুরতে বেরোলো। সাই বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, কি চাস তাড়াতাড়ি বলতো? কিন্তু বান্ধবীকে দেখে মনে হচ্ছিল যে সে খুশিতে গদগদ করছে। জানালো কাল তার স্কুলের একটা পুরনো বান্ধবীর বিয়ে, আর সাইকে অবশ্যই সেখানে যেতে হবে। সাই তো প্রথমে বিরক্ত হয়ে না করে দিল, কারণ অফিসের যা কাজ তার সময় কই। কিন্তু বান্ধবীটাও একদম নাচড়বান্দা। সে টোপ দিল, আর চল না, ওখানে অনেক হ্যান্ডসাম ছেলেরা আসবে, ওখান থেকে একটাকে জুটিয়ে নিয়ে নিজের লাইফ সেট করে নিস। সাইকে ভাবার সময় পর্যন্ত দিল না। ও জোর করে একটা ড্রেস কিনে দিয়ে ওকে ট্রায়াল রুমে পাঠিয়ে দিল। রাতে দুই বান্ধবী মিলে ড্রিঙ্কস পার্টিতে বসলো। সাই এতটাই মাতাল হয়ে গেল যে বাসায় ফিরে বিছানা পর্যন্ত পৌঁছতে পারলো না, মেঝের ওপরেই একদম কুপোকাত হয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে সে ওই হ্যাঙ্গওভার নিয়ে কোনো রকম অফিসে পৌঁছলো। কিন্তু সেখানে গিয়ে সে শুনলো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা খবর। ম্যানেজার ওকে একজন নামকরা নোবেলিস্টের সাথে কাজ করার অর্ডার দিয়েছে। কথাটা শোনার পরে আমাদের হিরোইন সাইয়ের কাছে এটা জেলে সাজার মতো মনে হচ্ছিল। রাগে ফুসতে ফুসতে সে ম্যানেজারের কেবিনের দিকে রওনা দেয়। কলিগরা ভাবছিল আজ নির্ঘাত একটা তুলকালাম মারপিট হবে, কিন্তু সাই যেই ভিতরে ঢুকলো অমনি ওর ভোল পাল্টে গেল। রাগী বাঘিনীটা মুহূর্তের মধ্যেই হয়ে গেল ভিজে বেড়াল। সে মিষ্টির একটা প্যাকেট এগিয়ে দিয়ে ম্যানেজারকে তেল মারা শুরু করলো। ঢং করে বলল যে, স্যার আমি খুব গরিব, দয়া করে আমাকে এই কাজটা দেবেন না। ঠিক তখনই সাই খেয়াল করলো ঘরের এক কোনায় তেন্দর পার্কও বসে আছে। তাকে দেখে সাই তো একদম লজ্জায় লাল। এরপরে পার্ক আর সাই দুজন মিলে কম্পিটিশন শুরু করলো কে কার চেয়ে বেশি অসহায় আর করুণ হতে পারে। তাদের দুজনের একটাই লক্ষ্য, যদি ম্যানেজার দয়া করে এই খাটুনির কাছ থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু ম্যানেজার তাদের নাটক দেখে বিরক্ত হয়ে সাইকে বেছে নিল, কারণ সাই মেয়েটা লক্ষ্মী, কোনোদিনও কোনো কাজে না বলতে পারে না। অফিস থেকে বেরিয়ে সাই রেগে একদম বেলুন হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন এখনই ফেটে পড়বে। হঠাৎ তখনই ওর একটা পুরনো প্রেমিকের কথা ওর মনে পড়ে যায়। মানুষটাকে সে বড্ড ভালোবাসতো, এমনকি বিয়ে পর্যন্ত করতে চেয়েছিল। কিন্তু ওই যে কাজের নেশা, একবার প্রেমিকের জন্মদিন ভুলে গিয়েছিল সাই, আর সেই ভুলের মাসুল গুনতে হয়েছিল তাকে ব্রেকআপ দিয়ে। স্মৃতি হাতড়াতে হাতড়াতে হঠাৎ তার হুঁশ ফিরল। মনে পড়লো, আরে বান্ধবীর বিয়েতে যেতে হবে তো। তাড়াহুড়োর চোটে বান্ধবী যে নতুন ড্রেসটা থেকে কিনে দিয়েছিল সেটা পড়তে পর্যন্ত ভুলে গেল। সাধারণ একটা পোশাকে সে দৌড়িয়ে পৌঁছলো সেই বিয়ে বাড়িতে। সেখানে গিয়ে দেখলো ওর সেই বান্ধবীটা সাদা ধবধবে সুন্দর একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে। সে খুশি হয়ে বান্ধবীকে উইশ করলো, তোর জীবনটা যেন দারুণ কাটে রে। কিন্তু এর পরেই ওর মনটা দমে গেল। তাকিয়ে দেখলো ওর সব বান্ধবীদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড আছে, একদম জোড়াই জোড়াই সবাই। এখানে বন্ধুরা সাইকে দেখে তোমরা নিজের কথা মনে করো না, এখন নেই তো কি হয়েছে, কোনো না কোনো দিন তোমাদের কপালেও ভালোবাসা জুটবে। এখানে শুধু তুমিই সিঙ্গেল, সরি এখানে শুধু সাই সিঙ্গেল। এই একাকিত্ব আর লজ্জায় ওর চোখে একদম জল চলে আসলো। বেচারা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। ঘুমানোর আগে সেই পুরনো প্রেমিকের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে তার বুকটা ফেটে যাচ্ছিল। পরের দিন সকালে অফিসে ঢোকার মুখেই সাইয়ের হার্টবিটটা বেড়ে গেল। লিফটের সামনেই দাঁড়িয়ে সেই নভেলিস্টটা যার সাথে ওর কাজ করতে হবে। সাই তো পালানোর চেষ্টা করছিল, কিন্তু লাভ হলো না। মহিলাটা ওকে একরকম জোর করে এই রেস্টুরেন্টে নিয়ে বসলো। নভেলিস্টটা তার জগা খিচুড়ি অর্ধেক লেখা উপন্যাসটা তাকে দিয়ে বলল যে এটা শেষ করতে তাকে সাহায্য করতে হবে। আমাদের হিরোইনের কাছে গল্পটা তো মহা বোরিং লাগলো, তাও পেটের দায়ে তাকে সেটার জন্য হ্যাঁ বলে দিতে হলো। দিন শেষে বাড়ি ফিরে ও দেখলো দরজার সামনে একটা বড়সড় বক্স রাখা। কৌতূহল নিয়ে ওটা খুলতেই ওর চোখ একদম চড়ক গাছ। ভেতরে একটা অদ্ভুত যন্ত্র, যার গায়ে লেখা ছিল বয়ফ্রেন্ড অন ডিমান্ড।
গাইড বুকে লেখা ছিল, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, একা মানুষদের রোমান্টিক রিলেশনের স্বাদ দিতে এটা একটা নতুন প্রোগ্রাম। সাই ভাবলো একটু ট্রাই করে দেখলে ক্ষতি কি। সে যেই না হেলমেটটা মাথায় দিয়ে বাটন টিপলো, অমনি প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে ও তো সেখানেই জ্ঞান হারিয়ে ফেললো। জ্ঞান ফেরার পরে সাই নিজেকে একটা আজব জায়গায় দেখতে পাই। সামনে দাঁড়িয়ে হিউম্যানয়েড রোবটের মতো দেখতে একটা রহস্যময় মেয়ে। সাই ভেবাচাকা খেয়ে পরিচয় জিজ্ঞাসা করতেই সে শান্ত গলায় বলল যে, তুমি এতদিন যাকে খুঁজছিলে আমি সেটাই। সেই রোবটটা সাইকে বুঝিয়ে বলল সে এখন একটা স্পেশাল প্রোগ্রামের অংশ। একই সাথে ওকে একটা আংটি পরিয়ে দিয়ে বলল যে, যখনই এই জায়গা থেকে তুমি বেরোতে চাইবে শুধু আংটিটা খুলে ফেলবে। ব্যাস এখান থেকেই শুরু হলো প্রথম স্টেজ। মুহূর্তের মধ্যেই সাই পৌঁছে গেল একটা চমৎকার সমুদ্র সৈকতে, ঠিক যেমনটা সে স্বপ্নে দেখতো। ও তো খুশিতে একদম আত্মহারা। ভাবলো যাক, স্বপ্নটা অন্তত সত্যি হলো। কিন্তু খুশিটা স্থায়ী ছিল মাত্র কয়েক সেকেন্ডে। হঠাৎ বিশাল একটা ঢেউ এসে তাকে টেনে নিয়ে গেল সমুদ্রের তলে। সে তো ভয়ে চিৎকার করতে করতে চোখ বন্ধ করে ফেললো। ভাবলো আজই বোধহয় সে স্বপ্ন পূরণ করতে গিয়ে পরকালে পৌঁছে যাবে। কিন্তু চোখ খুলতেই সে দেখলো একটা অলৌকিক কাণ্ড। পানির নিচে এসে নাকি নিঃশ্বাস নিতে পারছে। মাছ আর সমুদ্রের প্রাণীদের সাথে সাঁতার কাটতে কাটতে সে বেশ মজাই পাচ্ছিল। মানে বন্ধুরা, একটা লিমিট আছে। গল্পে গরু গাছে উঠতো সেটা তো আমরা জানতাম, কিন্তু এই কোরিয়ান ড্রামার ডাইরেক্টররা সেই গরুকে ডাইনিং টেবিলে বসিয়ে ডিনারও করাতে পারে। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। হঠাৎ সে দেখলো একটু দূরে একটা ব্যাপক হ্যান্ডসাম ছেলে ডুবে যাচ্ছে। সাই ঝটপট সাঁতরিয়ে গিয়ে তাকে উদ্ধার করলো আর মনে মনে ভাবলো, আরে আমার মতো এই ছেলেটা কি পানির নিচে শ্বাস নিতে পারে না? সে অনেক কষ্টে ছেলেটাকে টেনে এসে ডাঙায় তুললো। কাছ থেকে ছেলেটাকে দেখে তার হৃৎপিণ্ড তো প্রায় গলা থেকে বাইরে বেরিয়ে আসার দশা। ছেলেটা যেমন হ্যান্ডসাম তেমনই জম্পেশ বডি আর মাসেল, ঠিক যেন কোনো গ্রিক দেবতা। সাই তো মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে তাকিয়েই ছিল। ঠিক তখনই ছেলেটা চোখ মেলে। সাইকে দেখে সেও অবাক। ঝট করে তার হাত ধরে জিজ্ঞাসা করলো, তুমি কে? আমাদের হিরোইন এমনিতেই লাজুক, তার উপর থেকে এরকম হ্যান্ডসাম ছেলের টাচ। সে ঘাবড়িয়ে গিয়ে ফট করে হাতের আংটিটা খুলে ফেললো। ব্যাস আর কি, ম্যাজিকের মতো এই প্রোগ্রামটা শেষ হয়ে গেল আর সে ফিরে আসলো আবার তার ছেঁড়া ক্যাথাই। বাড়ি ফিরে সে তো পুরো শখ। সবকিছু এত বাস্তব মনে হচ্ছিল, সে ভাবলো যে সবটাই একদম রিয়েল। ইন্টারনেটে সার্চ করে জানলো এটা এমন একটা প্রযুক্তি যা মানুষের কাল্পনিক ভালোবাসার ইচ্ছেগুলোকে ভার্চুয়াল ভাবে সত্যি করে তোলে। মেয়েটা দোটানায় পড়ে গেল। এটা তো শুধু একটা স্বপ্ন, আবার কি ফিরে যাওয়াটা ঠিক হবে? পরদিন অফিসে গিয়ে ওর মন টিকছিল না। ওর মাথায় এখন ঘুরছে শুধু সেই হ্যান্ডসাম ছেলেটার কথা। এমন সময় ওর একটা কলিগ এসে ওকে একটা ছবি দেয়। ছবিটা দেখা মাত্রই ওর হার্টবিটটা যেন কয়েক গুণ বেড়ে গেল। আরে এ তো সেই ছেলেটা। সাই কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না যে একটা কাল্পনিক চরিত্রের প্রেমে সে একদম হাবুডুবু খাচ্ছে। সে ঠিক করলো ছেলেটাকে ভুলে যাবে। কিন্তু কপালে থাকলে যা হয় বন্ধুরা, রাস্তায় হাঁটতে গেলেও সে হুইলবোর্ডের অ্যাডভার্টাইজমেন্টে সেই ছেলেটারই ছবি দেখতে পাচ্ছিল। ছেলেটা যেন সাইয়ের মনে পাকাপাকি ঘর বেঁধে ফেলেছে। আর সহ্য করতে না পেরে সে বাড়িতে ফিরে আবার হেলমেটটা পরলো। ভাবলো একবার দেখেই আসি। এবার সাই পৌঁছে গেল একটা রাজকীয় হোটেলের ভেতরে। জানতে পারলো এই হোটেলের মালিক হলো সেই হ্যান্ডসাম ছেলেটা, যার নাম চ্যান। সে যখন হোটেলের ভিতরে ঘুরঘুর করছিল, চ্যান হঠাৎ পিছন থেকে উদয় হয়ে বলল, এখানে কি করছো? আমাদের হিরোইন তো লজ্জায় লাল। সঙ্গে সঙ্গে সে সরি সরি বলে পালানোর চেষ্টা করতেই চ্যান ওকে চিনে ফেলে। ছেলেটা তাকে দেখা মাত্রই খুশিতে দগমগ হয়ে বলল যে, আরে তুমি তো সেই না যে আমাকে বাঁচিয়েছিলে? আমি তোমাকে কতদিন ধরে খুঁজছি বলো তো? কৃতজ্ঞতা জানাতে চ্যান যেই না ওর হাতটা ধরতে গেল, অমনি আমাদের লজ্জাটা মেয়ের মাথায় কাজ করা বন্ধ করে দিল। সে আবার লজ্জা পেয়ে আংটিটা খুলে ফেললো। মানে কেন বন্ধুরা, কেন? ঠিক যখন রোমান্টিক কিছু ঘুরতে চলেছে তখনই ওই পাগল মেয়েটা প্রোগ্রামটা বন্ধ করে দিল। একলা জীবনে কেউ তার সঙ্গে এতদিন পর এত মিষ্টিভাবে কথা বলছে, এটা শুনে সেজন্য আবেগে ভাসছিল। পরের দিন অফিসে গিয়ে ও চ্যানের ছবিটা লুকিয়ে ফেললো, যাতে মনটা শক্ত করে সে তাকে ভুলে যেতে পারে। অফিসে ওর হাবভাব দেখে কলিগরা তো কানাঘুষো শুরু করেছে, কিন্তু ও মুখ ফুটে কিছুই বলছে না। ওদিকে সেই নভেলিস্ট মহিলার অবস্থাটাও কাহিল। মাথায় গল্পের কোনো প্লটই আসছে না তার। সাইর তখন হঠাৎ মনে পড়লো চ্যানের কথাটা। তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ভাবলো আবার ওই প্রোগ্রামের ভিতরে ঢুকে চ্যানের সাথে দেখা করি, তাহলে অন্তত উপন্যাসের জন্য দারুণ কিছু আইডিয়া পাওয়া যাবে। যেই কথা সেই বিয়ে। ও এক দৌড়িয়ে বাড়িতে গিয়ে হেলমেটটা লাগানোর সাথে সাথেই সিস্টেমে ঢুকে পড়লো। এবার প্রোগ্রামে ঢুকতেই দেখলো চ্যান একদম ওর সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটা আর দেরি না করে সে সরাসরি মনের কথাটা বলে দিল। সে সাইকে পছন্দ করে আর তার সাথে সিরিয়াস রিলেশনে জড়াতে চাই। চ্যানের মধ্যে তখন বেশ একটা আত্মবিশ্বাস কাজ করছিল। সে ভাবলো আমি এত হ্যান্ডসাম, এত বড় লোক, কোনো মেয়ে আমাকে না করতেই পারে না। সে ভেবেছিল সাই খুশিতে গলে যাবে, কিন্তু হলো তার উল্টো। সাই একদম কড়া মেজাজে ওকে শক দিয়ে দিল। সে বুক ফুলিয়ে বলল, তুমি যদি ভেবে থাকো আমি আর 5টা সাধারণ মেয়ের মতো তোমার উপরে ঝাঁপিয়ে পড়বো, তাহলে তুমি ভুল ভাবছো। আমি তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছি। আমাকে ডেটে নিয়ে যেতে হলে তোমাকে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে। মেয়েটার এই তেজ আর তার রূপ দেখে চ্যান তো পুরোপুরি থতমত খেয়ে গেল। একই সাথে মনে মনে ওর প্রেমে আরো বেশি করে হাবুডুবু খেতে লাগলো। চ্যান ঠিক করলো সে যে কোনো মূল্যেই এই মেয়েটাকে পটিয়েই ছাড়বে। সে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিল যেন সাইকে তার পার্সোনাল সেক্রেটারি হিসেবে ইন্টারভিউর জন্য ডাকা হয়, যাতে ও সবসময় তার চোখের সামনেই থাকবে। সাইও ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেল। তবে ও ভাবছিল সেখানে হয়তো খুব কঠিন কঠিন প্রশ্ন করা হবে, কিন্তু সেখানে গিয়ে সে তো একদম অবাক। সেখানে কোনো কঠিন প্রশ্ন নেই, বরং চ্যানের অ্যাসিস্ট্যান্ট খুব সাধারণভাবেই তাকে জিজ্ঞাসা করছিল সে কি কি পছন্দ করে। আসলে চ্যানি এটা করতে বলেছিল যাতে সাইয়ের মনের চাবিকাঠিটা সে সহজেই খুঁজে পায়। সাই কথায় কথায় বলে দিয়েছিল সে ফুল খুব পছন্দ করে। ইন্টারভিউ শেষ করে সে যেই না চ্যানের অফিসে ঢুকলো, অমনি তার চোখ তো কপালে, পুরো অফিসটা ফুলে ফুলে সাজানো। সে হেসে বলল, মনোযোগ কীভাবে কাটতে হয় সেটা তুমি ভালোভাবে জানো দেখছি। কিন্তু ছেলেটা এতেই থামলো না। সে সাইকে লাঞ্চে নিয়ে গেল একটা দামি রেস্টুরেন্টে, আর সেখানে তার প্রিয় সব খাবারও অর্ডার করলো। সে প্রথমে ভেবেছিল ভার্চুয়াল জগতের খাবারটা হয়তো খুব একটা জুতের হবে না, কিন্তু মুখে দিতেই একদম জম্পের স্বাদ।
ব্যাস আর কি, সে একাই ডাইনোসরের মতো সব খাওয়া শুরু করে দিল আর একাই সব প্লেট সাবার করে দিল। ছেলেটা তো ওর খাওয়ার এই ধরনটা দেখে প্রায় হেসেই খুন হয়ে যাওয়ার দশা। এরপরে কিছুক্ষণ চললো জম্পের শপিং। হাজার হাজার দামি ড্রেসের সামনে দাঁড়িয়ে সাই যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সে একের পর এক ড্রেস ট্রায়াল দিয়েই যাচ্ছিল। শেষ পর্যন্ত সে একটা রাজকীয় দামি গাউন বেছে নিল আর চ্যানো ওর গলায় পরিয়ে দিল একটা ঝকঝকে হীরের নেকলেস। সাইয়ের মনে হচ্ছিল যে মেয়েটাকে নিজেকে তুচ্ছ মনে করতো সেজন্য এখন কোনো রূপকথার রাজকুমারী সিন্ড্রেলা হয়ে গিয়েছে। মেয়েটা ভীষণ খুশি, কারণ এই প্রথমবার তার জীবনে এত বেশি খুশির দিন আসলো। তেমনই একই সাথে ওই সেই নোবেলিস্টের জন্য জম্পেশ গল্পও পাচ্ছিল। এরপরে সে আংটিটা খুলে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসলো আর নোবেলিস্টের কাছে গিয়ে তার সব ঘটনাগুলো খুলে বলল। সে বুদ্ধি দিল গল্পের হিরো যেন একদম চ্যানের মতোই হ্যান্ডসাম আর বড়লোক হয়। লেখিকা তো আইডিয়াটা পেয়ে একদম মহা খুশি। সাই সারা রাত জেগে কাজ করলো যাতে উপন্যাসের নতুন চ্যাপ্টারগুলো অনলাইনে পাবলিশ করা যায়। পরের দিন আমরা দেখি অফিসে পার্ক দেখলো সাই বড্ড খাটছে। তাকে একটু উৎসাহ দিতে পার্ক নিজের পকেট থেকে টাকা খরচ করে তার জন্য কফি কিনে আনতে গেল। কিন্তু সাই তো দমে যাওয়ার পাত্র না। সে পার্ককে কোনো সুযোগ না দিয়ে নিজেই নিজের কফিটা আনতে গেল। লিফটে যখন পার্কের সাথে ওর দেখা হলো সে দেখলো ওর হাতে দুটো কফি। কৌতূহল নিয়ে সাই জিজ্ঞাসা করলো আরেকটা কফি কার জন্যে। পার্ক তো লজ্জায় লাল, নিজের মনের কথাটা সে বলতে পারলো না, শুধু একটা বিদায় জানিয়ে সেখান থেকে চম্পট দিল। সেই রাতে সাইড চোখে ঘুম নেই। উত্তেজনায় কাঁপতে কাঁপতে সে ইন্টারনেট চেক করছিল যে তার উপন্যাসের কি অবস্থা। ওয়েবসাইট ওপেন করতেই ওর চোখ তো ছানা বড়া। গল্পটা একদম 1 নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছে। সে খুশিতে আত্মহারা হয়ে ছোট বাচ্চাদের মতো সেখানেই নাচানাচি শুরু করে দিল। তার এতদিনের পরিশ্রমটা শেষমেশ সার্থক হলো। পরের দিন সকালে সে যখন অফিসে ঢুকলো ওর চোখে মুখে অন্যরকম একটা আত্মবিশ্বাস দেখা গেল। কলিগরা সবাই মিলে ওর ট্যালেন্টের প্রশংসা করছিল আর তাকে অভিনন্দনও জানাচ্ছিল। এবার সত্যি সত্যি তাকেই প্রশংসা দেওয়া হচ্ছিল, কারণ এবার আর তার সামনে কোনো রকম পার্ক দাঁড়িয়ে নেই। এরপরে সে চ্যানের ছবিটা ড্রয়ার থেকে বের করে ঠিক আগের জায়গায় লাগিয়ে দিল, কারণ মনে মনে সে জানে যে এই সাফল্য তার আসল ক্রেডিট তো তারই। গল্পের জন্য নতুন আইডিয়া জোগাড় করতে সে ঠিক করলো আজই আবার প্রোগ্রামে ঢুকবে। বাড়ি ফিরতেই সাই হেলমেটটা পরে নিল। এবার সে নিজেকে একটা এয়ারপোর্টে দেখতে পেল, যেখানে একটা প্রাইভেট জেটের সামনে চ্যান তার জন্য অপেক্ষা করছিল। ছেলেটা ওর হাত ধরে তাকে প্লেনে তুলে নিল। শুরু হলো এক রাজকীয় সফর। কিছুক্ষণ পরেই তারা নীল সমুদ্রের বুকে একটা জাহাজের ওপরে চড়ে সুন্দর সময় কাটাচ্ছে। দুজনে মিলে দারুণ একটা মুহূর্ত কাটালো সেখানে। সমুদ্র সৈকতে শান্ত হয়ে বসার পরে চ্যান আবার তার মনের কথাটা বলল। সাইয়ের চোখে চোখ রেখে বলল, তুমি আমার জীবনে দেখা সবথেকে সুন্দর মেয়ে, যাকে আমি বড্ড ভালোবাসি। সে অতিরিক্ত রোমান্টিকভাবে সাইকে একটা মিষ্টি খাইয়ে দিল আর পকেট থেকে একটা আংটি বের করে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দিল। আমাদের সাইও পুরো খুশিতে তার প্রপোজালটা গ্রহণ করে নিল। ঠিক যখন দৃশ্যটা জমে উঠছিল অমনি চারপাশের সবকিছু যেন একদম পুরো ফ্রিজ হয়ে গেল। স্ক্রিনের সামনে ভেসে উঠলো প্রোগ্রামের প্রথম ধাপ শেষ, প্রতিবার মাত্র 50 ঘন্টা সময় পাওয়া যাবে। সাইয়ের মনটা ভেঙে চুরমার হয়ে গেল। সবে মাত্র এই ছেলেটার মায়া এসে পড়তে শুরু করেছিল। বাস্তব জীবনে ফিরে আসার পরে সাইয়ের আর কিছুই ভালো লাগছিল না। চ্যানের সেই মিষ্টি কথা আর রোমান্টিক মুহূর্তগুলো সারাক্ষণ যেন ওর মাথায় ঘুরছে। দিন যেন আর কাটতেই চাইছে না। একঘেয়েমি কাটাতে শেষমেশ সাহস করে সে ঠিক করলো আবার প্রোগ্রামে ঢুকবে, তবে এবার নতুন কোনো চরিত্রের খোঁজে। সাই হেলমেটটা পরে বাটন টিপে চোখটা বন্ধ করলো। চোখ খুলতেই দেখলো সেই রোবট মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে আছে। সে সাইকে সতর্ক করে দিয়ে বলল যে তুমি কি পরের ধাপের জন্য তৈরি? মনে রেখো দ্বিতীয় ধাপ হবে আরও কঠিন, আর এখানে রোমান্টিক আবেগগুলো আরও অনেক বেশি তীব্র হবে। সাই কিছুটা ঘাবড়িয়ে গেলেও রাজি হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সে পৌঁছে গেল গাছগাছালির ঘেরা একটা মায়াবী জায়গায়। হঠাৎ ওর পেছনে এসে দাঁড়ালো একটা হ্যান্ডসাম ছেলে, তার নাম ইয়াং। ছেলেটা ওর দিকে এগিয়ে এসে ওর জামায় আটকিয়ে থাকা একটা ফুল আলতো করে সরিয়ে দিল। সাই তো ওকে দেখা মাত্রই একদম জমে গিয়েছে। ছেলেটা দেখতে যেমন হ্যান্ডসাম তেমনই মায়াবী ওর গালের টোলটা। সাই মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে তাকিয়েই রইল, যেন ওর চোখের মধ্যে সে হারিয়ে যেতে চাই। মনে মনে সে ভাবলো, যাক বাবা, ভাগ্য অবশেষে আমার দিকে একটু মুখ তুলে চেয়েছে। কিন্তু আমার মনে হয় না বন্ধু কপালের বেশ একটা ভালো। যদি কপাল ভালোই হতো তাহলে 30 বছরের আগে বিয়ে নিশ্চয়ই হয়ে যেত। সঙ্গে সঙ্গে এই সাইয়ের সেই রঙিন স্বপ্নে জল ঢেলে দিয়ে ইয়ং ক্ষমা চেয়ে বলল যে দুঃখিত, আমি অন্য কেউ ভেবে ভুল করেছিলাম। এরপরে সে তার একটা বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে গেল। সাইয়ের মুখটা দেখে মনে হচ্ছিল সে ভীষণ একটা শক খেয়েছে। মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো সে এবার একটা ইউনিভার্সিটির ইউনিফর্ম পরে আছে। ও বুঝতে পারলো প্রোগ্রামের এই ধাপে তাকে একজন কলেজের স্টুডেন্টের হিসেবে জীবন কাটাতে হবে। নিজের স্কুল কলেজের দিনগুলো খুব মিস করছিল বলে ও বেশ খুশিই হলো। হঠাৎ দেখলো অনেক মেয়েরা লাইন দিয়ে টিকিট কাটছে। খোঁজ নিয়ে এসে জানতে পারলো যে ফ্যান্সিং ম্যাচ মানে তলোয়ারবাজির যুদ্ধ হবে। বেশ ইন্টারেস্টিং কিছু হতে পারে ভেবে সাইও একটা মেয়ের সাথে সেই খেলা দেখতে বসে গেল। পুরো গ্যালারি তখন কালো পোশাক পরা একজনের জন্য চিৎকার করছিল। সাইও তার স্কিল দেখে তার জন্য চেয়ার করা শুরু করে দিল। কিন্তু যখনই খেলোয়াড়টা মাস্ক খুললো তার তো প্রায় হার্টবিটটা বন্ধ হয়ে যাবার জোগাড়। আরে এ তো সেই ছেলেটা ইয়ং। সাই ভাবলো ভাগ্য বোধহয় আমাদেরকে বারবার মিলিয়ে দিচ্ছে, তার মানে কিছু একটা হতে পারে। ইয়ং এর কাছাকাছি যাওয়ার জন্য সে বুদ্ধি করে ফ্যান্সিং ক্লাবে জয়েন করে ফেললো। দেখা গেল সাইয়ের প্ল্যানটাও কাজ করেছে। ইয়ং নিজেই তাকে টেস্ট করার জন্য ডাকলো। সাইকে দুর্বল মনে করে সে ওর হাত ধরে তলোয়ার চালানো শিখিয়ে দিতে লাগলো আর বললো যে তুমি অ্যাটাক করো। কিন্তু দেখা গেল সাই তলোয়ার হাতে নিতেই যেন চণ্ডী রূপ ধারণ করেছে। ওর গতি আর শক্তি দেখে সবাই তো একদম থতমত। ইয়ং তখন সিরিয়াস হয়ে পুরো শক্তি দিয়ে তার সাথে লড়াই করতে শুরু করলো। গ্যালারি ভর্তি মানুষের সামনে তলোয়ারের ঝনঝনিয়ে চললো কিছুক্ষণ, আর ম্যাচটা ড্র হয়ে গেল। সাই ভাবলো এই লড়াইয়ের পর ইয়ং নিশ্চয়ই ওর প্রেমে পড়ে যাবে। প্র্যাকটিসের শেষে সে বেশ ভাব নিয়ে ইয়ংকে লাঞ্চে ডাকলো, কিন্তু ইয়ং একদম পাত্তাও দিল না। সে খুব নরমভাবেই ব্যস্ত আছে বলে সেই পুরনো বান্ধবীর সাথে হেঁটে সেখান থেকে চলে যায়। সাইয়ের মাথা তো রাগে আগুন হয়ে গেল। হিংসায় ওর পিত্তি যেন একদম জ্বলে যাচ্ছিল। মেজাজ খারাপ করে সে আংটিটা খুলে বাস্তবে ফিরে এলো।
পরের দিন অফিসে গিয়ে সাই ক্লান্ত হয়ে ডেস্কের উপরেই ঘুমিয়ে পড়ে। পার্ক তো দূর থেকে ওকে ওভাবে ঘুমোতে দেখে একরকম মেয়েটার প্রেমেই পড়ে গেল। সে সাইকে ডাকলো না, উল্টে অফিসের লাইটগুলো নিভিয়ে দিল যাতে সে ভালোভাবে ঘুমোতে পারে। কিছুক্ষণ পর যখন ওর ঘুম ভাঙে, সে শুনলো যে ম্যানেজার সাহেব ওকে জরুরি তলব করেছে। ম্যানেজারের ডাক শুনে সাই তো ভয়ে অস্থির, ভাবলো অফিসে ঘুমানোর জন্য নিজ্ঞাত তাকে বকা খেতে হবে, কিন্তু হলো ঠিক উল্টোটা। ম্যানেজার ওকে একটা ছুটির নোটিশ ধরিয়ে দিয়ে বললো যে আজকের দিনটা তোমার। হ্যাঁ বন্ধুরা, জীবনে এই প্রথমবার আমাদের হিরোইন ছুটি পেয়েছে। খুশিতে ডগমগ হয়ে এসে ঠিক করলো এই সময়টা সে পুরোপুরি কাজে লাগাবে। বাড়িতে ফিরে এসে বান্ধবীকে লাঞ্চে ডাকলো ঠিকই, কিন্তু সেই সিক্রেট সিস্টেমটা সে লুকিয়ে রাখলো। কথায় কথায় সাই বান্ধবীকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, কাউকে পছন্দ করলে সে যদি তোমাকে পাত্তা না দেয় তাহলে কি করা উচিত? বান্ধবীটা তখন তাকে বুদ্ধি দিল যে ততক্ষণ চেষ্টা চালিয়ে যাও যতক্ষণ না সে তোমার প্রেমে না পড়ছে। বান্ধবীর এই কথায় সাহস পেয়ে সাই ঠিক করলো এবার সে ইয়ং এর মনটা জয় করেই ছাড়বে। বান্ধবী যেই বিদায় হলো, সে হুট করে হেলমেটটা পরে আবার প্রোগ্রামের ভিতরে ঢুকে পড়লো। এবার সে নিজেকে দেখলো লেকচার হলে, ঠিক ইয়ং এর পাশেই বসে আছে। সাই নিজের সবটুকু রূপের জাদু ঢেলে ওকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু ইয়ং যেন পাথরের মূর্তি। উল্টে সাইয়ের কাণ্ড কারখানা দেখে সে হেসে বলল যে একটু চুপ করবে, লেকচারে মন দিতে দাও তো। কিন্তু আমাদের হিরোইনও তো দমে যাওয়ার পাত্রী না। ক্লাস শেষ হতেই সে মাছির মতো ইয়ং এর পিছু নিল। ইয়াং যখন প্র্যাকটিসে যাচ্ছিল, সেও নাচড়ো বান্দার মতো তার সাথে যাওয়ার জন্য জেদ ধরলো। বিরক্ত হয়ে ছেলেটা শেষমেশ রাজি হলো আর তাকে ট্রেনিং এর পোশাকটাও নিজের হাতেই পরিয়ে দিল। সাই ভাবলো যাক বাবা, বরফটা হয়তো একটু একটু করে গলা শুরু করেছে। কিন্তু ইয়ং তাকে একটা ঝটকা দিয়ে জানালো যে সে আসলে সাইকে আবার লড়াইয়ে হারাতে চাই আর তার হারিয়ে যাওয়া সম্মানটা ফিরে পেতে চাই। ইয়ং ভেবেছিল এবার সে সাইকে হারিয়েই দেবে, কিন্তু দেখা গেল যে মেয়েটা মার্শাল আর্টও খুব ভালোভাবেই জানে। সে চোখের পলক ফেলতে না ফেলতেই ইয়ংকে কুপকাত করে দিল। ছেলেটা তো থতমত খেয়ে নিজের হার মেনে নিল। এরপরে ক্লাবের সবার সামনে আড্ডায় বসলো ওরা। ইয়াংয়ের সেই বান্ধবীটা সাইকে জ্বালানোর জন্য ইয়াংকে নিজের হাতেই খাইয়ে দিচ্ছিল। এটা দেখা মাত্রই আমাদের হিরোইনের মাথায় রক্ত উঠে যায়। সে মনে মনে ভাবছিল মেয়েটা চুল ধরে একদম ন্যাড়া করে দেবে, কিন্তু সে নিজেকে সামলিয়ে নিয়ে সবাইকে চমকে দেওয়ার মতো একটা কাজ করলো। সবার সামনে এসে ইয়ংয়ের দিকে এগিয়ে গিয়ে সরাসরি বলে দিল যে আমি তোমাকে পছন্দ করি। পুরো ক্লাব তখন একদম নিস্তব্ধ। সবাই হই হই করে উঠে ইয়ংকে রাজি হয়ে যেতে বলল, কিন্তু ইয়ং খুব ভদ্রভাবে জানালো যে তোমাকে তো এইমাত্রই চিনলাম, এত তাড়াতাড়ি অনুভূতি তৈরি হয়ে যাওয়াটা কঠিন। সাই ভাবলো ওকে রিজেক্ট করা হয়েছে, তাই জন্য ওর মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু মেয়েটা এতটাই চিপকু যে তার পিছুই ছাড়লো না। ইয়ং যখন হেঁটে যাচ্ছিল, সে পেছন পেছন হাঁটতে থাকলো। শেষমেশ ইয়াং ওকে নিজের পাশে হাঁটার অনুমতি দিল। মেয়েটা তখন কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞাসা করলো যে তোমার কেমন মেয়ে পছন্দ? ইয়ং কিছুটা লাজুক মুখে উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেল। সাই নিজের জ্যাকেটটা খুলে ছাতার মতো ইয়ং এর মাথার উপরে ধরে বৃষ্টির থেকে তাকে গার্ড করলো, আর দুজন মিলে হাসতে হাসতে দৌড়িয়ে ক্লাবের ভিতরে গিয়ে আশ্রয় নিল। কাপড় শুকানোর ওই নির্জন মুহূর্তে ইয়ং হঠাৎ সাইয়ের খুব কাছাকাছি চলে আসে। সাইয়ের বুকের ভিতরটা তখন এমনভাবে দুপদুপ করছিল যে তার শব্দ শুনে মনে হচ্ছিল সেটা ফেটে যাবে। ভাবলো এবার বুঝি সেই অপেক্ষার শেষের কিসটা আসবে। কিন্তু ইয়াং ওর ভেজা চুল দেখে কপালে ভাঁজ ফেলে বলল যে চুল শুকিয়ে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। তবে এরপরে সে তার প্রশ্নটার উত্তর দিল। সাইয়ের মতো সাহসী আর সোজাসাপটা মেয়েকেই নাকি সে খুব পছন্দ করে। মেয়েটা এটা শোনা মাত্রই তো খুশিতে একদম গদগদ। সে মনে মনে ঠিক করে নিল সে ইয়ংকে পটিয়েই ছাড়বে। প্রোগ্রাম থেকে বেরিয়ে সাই যখন অফিসে গেল, তখন ওর চোখে মুখে শুধু ইয়ংয়েরই মুখটা ভাসছিল। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সে এক বড় ধাক্কা খেলো। পুরনো প্রেমিকের ইনস্টাগ্রামটা চেক করতেই সে দেখলো ও এঙ্গেজমেন্ট সেরে ফেলেছে আর হবু স্ত্রীর সাথে হাসি খুশি একটা ছবিও পোস্ট করেছে। সাইয়ের মনটা যেন যখন তখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অভিমানে আর দুঃখে সে তখনই তাকে ব্লক করে দিল। পুরনো প্রেমের ধাক্কা ভুলতে সাই আবার সেই ভার্চুয়াল জগতে হারিয়ে গেল। এবার সে দেখলো ইয়ং লাইব্রেরিতে বসে পড়ছে। দূর থেকে ওকে দেখে সাইয়ের মনের ভিতরে আবার হাজারটা প্রজাপতি উড়ে গেল। ছেলেটা পড়া শেষ করে সাইকে নিজে থেকেই তার সাথে খাওয়ার জন্য অফার দিল। রেস্টুরেন্টে গিয়ে সাইয়ের প্রিয় সব খাবার আর ডেজার্ট খাইয়ে ও রীতিমতোই তাকে বশ করে ফেললো। এরপরে চললো তাদের ফ্যান্সিং প্র্যাকটিস। দিন দিন তারা একে অপরের আরও কাছে আসতে লাগলো। সাই বুঝতে পারলো সে এই কাল্পনিক চরিত্রের প্রেমে সত্যিই হাবুডুবু খাচ্ছে। এরপরে ইউনিভার্সিটি থেকে একদিন সবাইকে ট্যুরে নিয়ে যাওয়া হলো। সাইকে মনমরা হয়ে বসে থাকতে দেখে ইয়ং ওর পাশেই এসে বসে পড়লো। ওকে সান্ত্বনা দিয়ে বলল আমি তো আছি। কথাটা শোনার পর সাই পরম নিশ্চিন্তায় ইয়ং এর কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আর পুরোটা পথ তারা এভাবেই চললো। গন্তব্যে পৌঁছানোর পরে ইয়ং ওকে বনের ভিতরে একটা উঁচু জায়গায় নিয়ে গেল সূর্যোদয় দেখাতে। সেখানে সাইয়ের হাত ধরে ইয়ং অবশেষে তার মনের কথাটা বলেই দিল, আমি তোমাকে ভালোবাসি। কথাটা শোনা মাত্রই সাই তো খুশিতে আত্মহারা। কিন্তু তখনই ওর মনে পড়লো সেই 50 ঘন্টার সময়টা এখন শেষ হয়ে আসছে। কান্নামাখা চোখে ইয়ংকে সে বিদায় জানালো। ইয়ং তো অবাক, বিদায় কেন, তুমি আমার কাছেই থাকো। সে যেই না সাইকে জড়িয়ে ধরতে গেল, ঠিক তখনই আবার সবকিছু পাথরের মতো জমে গেল। আমাদের হিরোইন মন খারাপ করে আবারও ফিরে এলো বাস্তবে। রাগে আর দুঃখে সে কাঁদতে লাগলো। ভাবছিল কেন এই মুহূর্তেই সময়টা শেষ হতে হলো। তবে বিরক্তি হয়ে থাকলেও সে এই প্রোগ্রামটাকে 10-এ 10 রেটিং দিল, কারণ যে আবেগটুকু সে খুঁজছিল সে যথেষ্ট পরিমাণে সেখানে পেয়েছে। একই সাথে সে ঠিক করলো যে এই নেশায় সে আর মাতবে না, কারণ এসব কাল্পনিক ভালোবাসা ওর জীবনকে আরও বেশি জটিল করে তুলছে। পরের দিন অফিসে গিয়ে সাই মন শক্ত করে নিল। ভাবলো এবার সবকিছু ভুলে যাবে। কিন্তু আমাদের হিরোইনের মতন কপাল বন্ধুরা কারো নেই। ম্যানেজার সাহেব ফরমান জারি করলো যে এখন সাইকে সেই তেদর পার্কের সঙ্গে মিলে কাজ করতে হবে। সাই তো আকাশ থেকে পড়লো। যাকে সে দু চোখে দেখতে পারে না তার সাথে এখন নাকি তাকে দিনরাত কাটাতে হবে। পালানোর অনেক চেষ্টা করেও সে বৃথা, কোনো লাভই হলো না।
সেই সন্ধ্যায় অফিস শেষ করে পার্ক সাইয়ের জন্য বাইরে অপেক্ষা করছিল। সে একটু ভালো ব্যবহার করে সাইয়ের কাছাকাছি আসার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটার মাথায় এখনো সেই ইয়ংয়েরই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে। শেষমেশ কোনো মতে একটা ক্ষমা চেয়ে মেয়েটা ওকে ফেলে রেখে বাড়ি ফিরে আসে। রাতে ওর সেই পুরনো বান্ধবীটা ওকে ফোন করে একটা রোমাঞ্চক খবর দিল। সে বলল সে নাকি তার জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করেছে। সাই প্রথমে না করতে চেয়েও পরে তার মতটা পাল্টিয়ে নিল। ভাবলো ওই প্রোগ্রামের চক্করে পড়ে এখন সে প্রেম প্রীতি নিয়ে ভালোই একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। সে তার আলমারির সব থেকে সুন্দর ড্রেসটা পরে ডেটে গেল। ছেলেটা তো সাইয়ের রূপ দেখে প্রথম দেখাতেই একদম পুরো ফিদা। তারা বেশ কিছুক্ষণ গল্প করলো, আর দেখে মনে হচ্ছিল ছেলেটা তাকে খুব বেশি গুরুত্বও দিচ্ছে। ডিনারের পর সে তাকে বাড়ি পৌঁছে দিতে চাইলো, আর লাজুক মুখে জিজ্ঞাসা করলো পরের বার শুধু তারা দুজন মিলে কোথাও দেখা করতে পারে কিনা। সাই ঘাবড়িয়ে গিয়ে কোনো উত্তর দিতে পারছিল না। ছেলেটা ভাবলো সে হয়তো একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছে, তাই ক্ষমা চেয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। সাইয়ের মনটা খারাপ হয়ে গেল। মনে মনে সে ভাবছিল সে হয়তো একটা বড় সুযোগ হাতছাড়া করে ফেলেছে। মন খারাপ কাটাতে সে একটা ছোট বারে বসে ড্রিঙ্কস করতে শুরু করলো। নেশা চড়তেই তার চোখের সামনে হ্যালোজিনেশন শুরু হলো। ফেরার পথে সে দেখলো দূর থেকে ইয়ং ওকে ডাকছে। খুশিতে ডগমগ হয়ে সাই দৌড়িয়ে ওর কাছে গেল, কিন্তু কাছে যেতেই তার স্বপ্নটা ভেস্তে গেল। ওটা আসলে একটা বিজ্ঞাপনের বিলবোর্ড ছিল। এই হতাশা সহ্য করতে না পেরে সে ঠিক করলো সে আবার ওই প্রোগ্রামের সাবস্ক্রিপশনটা রিনিউ করাবে। বাড়ি ফিরে সে এক মুহূর্ত দেরি না করে হেলমেটটা পরলো, আর আবারও সেই ভার্চুয়াল জগতে ঝাঁপ দিল। এবার সেখানে সাই নিজেকে একটা ফ্লাইট অ্যাটেন্ডার হিসেবে দেখতে পেল। তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা নীল চোখের বিদেশি পুরুষ। সে ভাবলো যাক, এবার হয়তো ভাগ্যটা খুলে যাবে। একদম হিরোর মতো একটা ছেলে পাওয়া গিয়েছে। লোকটা হিরো হওয়া তো দূরে থাক, উল্টে সাইকে কিডন্যাপ করে তার মাথায় সে বন্দুক ঠেকিয়ে দিল। দেখা গেল সে আসলে একটা ভয়ঙ্কর গ্যাংস্টার যে প্লেনটা হাইজ্যাক করতে চাই। সাই তো ভয়ে আদমরা। ঠিক তখনই একটা পুলিশ অফিসার এসে ডাকাতদের উপর একদম ঝাঁপিয়ে পড়ে। প্লেনের ভিতরে শুরু হলো ধুমধাম মারামারি। অফিসারটা সব গুন্ডাদেরকে কুপকাত করে সাইকে উদ্ধার করে নেয়। বিপদমুক্ত হওয়ার পরে সেই অফিসার যখন সাইয়ের কাছে এলো, সে বুঝতে পারলো যে হিরো হলো আসলে এই পুলিশ অফিসারটা। কিন্তু আমাদের হিরোইনটা একদম শান্তশিষ্ট মেয়ে। এই মারপিট আর বিপদ তো তার ধাতে সইবে না, তাই সে একটা অদ্ভুত কাণ্ড করলো। অফিসারকে একটা হ্যাভ এ নাইস ডে বলে আংটিটা খুলে সেই গল্প থেকে চম্পট দিল। সে হার না মেরে সাথে সাথে আর একটা নতুন গল্পের ভিতরে ঢুকে পড়লো। এবার সে একজন নার্স, আর তার গল্পের নায়ক হলো একজন অসম্ভব হ্যান্ডসাম ডাক্তার। মনে হচ্ছিল বন্ধুরা এই ডাক্তারটাই হয়তো এবার আমাদের হিরোইনের মনের চিকিৎসা করতে পারবে। নার্স হয়ে সাই তখনই একজন ডাক্তারকে রোগী বাঁচাতে সাহায্য করলো, যেটা দেখে ডাক্তারবাবু তো সাইয়ের প্রেমে একদম হাবুডুবু খেতে শুরু করলো। তখনই তাকে প্রপোজ করেও বসলো। সাই কিছুক্ষণ সেই রোমান্টিক পরিবেশটা এনজয় করলো ঠিকই, কিন্তু যেই বোর হতে শুরু করলো অমনি টাটা বাই বাই বলে আংটিটা খুলে গল্প থেকে আবার বেরিয়ে আসলো। আসলে সাই মরিয়া হয়ে ইয়ংকে ভুলে থাকতে চাইছিল, তাই সে একের পর এক গল্পে ঢুকছিল আর বেরিয়ে আসছিল। কখনো সে কোনো অ্যাথলেটের সঙ্গে ডেট করছে, কখনো বা বিচারকের সাথে। এমনকি একবার তো সে এক নামী হিরোইন সেজে তার বডিগার্ডের সাথেই প্রেমে জড়িয়ে পড়লো। সাই যেন এখন জামা কাপড়ের মতো নিজের বয়ফ্রেন্ডকে বদলাতে থাকছে। এমনকি পপস্টাররাও বাদ গেল না, তাদের সাথেও সে জমিয়ে প্রেম করলো। এই নেশায় সে এতটাই ডুবেছিল যে সে তার আসল কাজ আর অফিসের কথা তো একদম ভুলেই গিয়েছিল। অনেকদিন পর সাই যখন অফিসে গেল, ম্যানেজার তো রেগে আগুন। দেরি করে আসার জন্য সাইকে যাচ্ছে তাই করে বকাবকি করলো, আর শাসিয়ে দিল যে পরের বার থেকে যদি এমন কিছু হয় তাহলে চাকরির রিজেকশন নোটিশটা তার হাতে থাকবে। সাই খুব মন খারাপ করে ক্ষমা চেয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু ওই যে বলে না, নেশা একবার ধরে গেলে তা ছাড়ানো মুশকিল। সে ক্লান্ত শরীর নিয়ে আবার হেলমেটটা পরলো। ওর মনে শুধু এখন একটাই বাসনা, যদি আবার ওই ইয়ংয়ের সাথে অন্য কোনো একটা গল্পই তার দেখা হয়ে যায়। তবে এবার সত্যিই সাইয়ের মনের আশাটা পূরণ হলো। তৃতীয়বারের মতো ইয়ংয়ের সাথে তার দেখা হয়ে গেল। এবার ইয়ং ইউনিভার্সিটির পড়াশোনাটা শেষ করে ফেলেছে। সাইকে দেখে সে খুশিতে ডগমগ হয়ে বলল যে সে এখনও তাকে ভালোবাসে আর তারই জন্য অপেক্ষা করছে। আমাদের হিরোইনও আর নিজেকে সামলাতে পারলো না। দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। ইয়ং জিজ্ঞাসা করলো এতদিন তুমি কোথায় ছিলে। সাই একটু ভাব নিয়ে বলল যে কাজে ব্যস্ত ছিলাম। এমনকি সে তার নিজের ভিজিটিং কার্ডটাও তাকে দিয়ে দিল। এবার ইয়ং ওর ফোন নাম্বারটা চাইলো, আর বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার পরে সে ওখান থেকে বিদায় নিল। ভার্চুয়াল জগৎ থেকে ফিরে সাই তো মহা খুশি, কিন্তু তখনই ঘটলো এক অবিশ্বাসীয় কাণ্ড। হঠাৎ সাইয়ের ফোনে একটা কল এলো। স্ক্রিনের দিকে তাকাতেই ওর হাত পা যেন একদম ঠান্ডা হয়ে আসলো। ওপাশ থেকে কল করেছিল স্বয়ং ইয়ং। সাই তো কিছুই বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। ও দ্রুত প্রোগ্রামের ইনস্ট্রাকশন বুকটা খুলে দেখলো। সেখানে লেখা এটা একটা নতুন ফিচার, যার মাধ্যমে ইউজাররা সিমুলেশনের ভিতরে থাকা চরিত্রের সঙ্গে বাস্তব জীবনেও কথা বলতে পারবে। সাই তো একদম অবাক। সারা রাত ধরে সেই ইয়ং এর সাথে মিষ্টি মিষ্টি গল্প করলো। আর রাতের বেলার কথা মানে মিষ্টি কথা কি হতে পারে সেটা তো আমরা ভালোভাবেই জানি বন্ধুরা। পরের দিন অফিসে গিয়ে দেখা গেল যে পার্কের জন্য অপেক্ষা করছিল। কাজের ব্যাপারে কথা বলার জন্য সে সাইকে লাঞ্চের অফার দিল। দেখে মনে হচ্ছিল সে তার সাথে একদমই যেতে চাইছে না। আর কারণটা বন্ধুরা তো আমরা জানি, পার্ক মানেই ওর কাছে চরম একটা বিরক্তি। খেতে বসে পার্ক যখন কাজের কথা বলছিল, সাইয়ের মন তখন পড়ে আছে অন্য কোনো জায়গায়। ও ছটফট করছিল কখন ইয়ং এর সাথে আবার ওর দেখা হয়ে যাবে। অফিসে বসেও সে শান্ত নেই। সে লুকিয়ে লুকিয়ে ইয়ংকে মেসেজ করেই যাচ্ছিল। মিটিং শেষ হতে না হতেই ও দৌড়িয়ে বাড়ি গিয়ে ঢুকে পড়লো সেই ভার্চুয়াল জগতে। এবার সাই আর ইয়ং মিলে গেল সিনেমা দেখতে। তারা একটা হরার মুভি দেখছিল। সাই ভয় পেলেও ইয়ং খুব যত্ন করে তাকে নিজের হাতেই পপকর্ন খাইয়ে দিচ্ছিল আর বলছিল যে কোনো ভয় নেই। সিনেমার শেষে তারা গেল একটা বিশাল টাওয়ারের উপরে তারা দেখতে। সেখানে পৌঁছিয়ে ইয়ংকে একটা প্রিয় আইসক্রিমও কিনে দিল, আর কানে কানে এমন সব রোমান্টিক কথা বলছিল যা সাই সারা জীবন স্বপ্নে কল্পনা করে এসছে। সে ভুলেই গিয়েছিল যে ইয়ং আসলে কোনো রক্ত মাংস করা মানুষ না, স্রেফ একটা কম্পিউটার প্রোগ্রাম। সে মনে মনে ভাবছিল অতীতে পাওয়া সব দুঃখের বদলে ঈশ্বর তার জন্যই এই পুরস্কারটা পাঠিয়েছে।
এরপরে সে বাস্তবে ফিরে দেখলো ওর বান্ধবীর খুব খারাপ অবস্থা, বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ায় সে একদম পুরো ভেঙে পড়েছে। সাইয়ের মনে খুব খারাপ লাগলো। সে একবারের জন্য হলেও ভাবলো যে এই প্রোগ্রামের ব্যাপারে তার বান্ধবীর সাথে বলবে, কিন্তু বান্ধবী যদি ওকে পাগল ভেবে হাসাহাসি করে এই কথাটা উড়িয়ে দেয় তাহলে খুব লজ্জায় পড়ে যাবে, তাই সে এবারের জন্য এটা বলল না। পরের দিন অফিসের সবাই মিলে ক্যাম্পিং ট্রিপে গেল, সাথে সেই আপদ পার্কও রয়েছে। সাই ওকে দুচোখে দেখতে পারে না, তাই সে পার্কের তক্কাতক্কি আর কুইজ কম্পিটিশনের জন্য হারানোর চ্যালেঞ্জ দিল। সাই অনেক প্রশ্নের উত্তর দিলেও পার্কের বুদ্ধির কাছে সে শেষমেশ হেরে গেল। মেজাজ খারাপ করে ও যখন লেকের পাড় দিয়ে হাঁটছিল তখনই হোঁচট খেয়ে একটা ঠান্ডা খনখনে পানিতে ওর ফোনটা পড়ে গেল। ম্যানেজার সাহেব অনেক চেষ্টা করার পরেও সে ঠান্ডা পানির ভেতর থেকে তার ফোনটা উদ্ধার করতে পারেনি। সবাই যখন আশা ছেড়ে দিয়েছিল তখনই হঠাৎ পার্কে সে কোনো চিন্তা না করেই সেই পানির ভিতরে ঝাঁপ দিল। কিছুক্ষণের মধ্যেই সেই হাড় কাঁপানো ঠান্ডা পানির ভিতর থেকে তার ফোনটা সে উদ্ধার করে আনে। এটা দেখে সবাই বুঝতে পারলো যে পার্ক কতটা সাহসী। ওই রাতে সাইয়ের ঘুম আসছিল না, তাই সে বাইরে হাঁটতে বেরোলো। কিন্তু ঠিক তখনই সে হঠাৎ করে দেখলো যে পার্ক একটা মেয়ে কলিগের সাথে বসে গল্প করছে। এটা দেখার পরে সে ধরে নিল যে তাদের ভিতরে হয়তো কিছু একটা গুলুগুলু চলছে। কিন্তু কেন জানি না এটা দেখার পরে আমাদের হিরোইনের মনটা যেন খুব একটা অস্থির হয়ে পড়ে। সকালে ফেরার সময় পরিস্থিতির চাপে পড়ে সাইকে পার্কের গাড়িতে ফিরতে হলো। পার্ক নিজে থেকেও ওকে তার বাড়িতে পৌঁছে দিতে চাইলো। যাওয়ার আগে সে হঠাৎ করে সাইকে আকাশ ভেঙে পড়ার মতো একটা কথা বলল, সে নাকি তাকে পছন্দ করে। সাই তো এটা শোনা মাত্রই একদম পুরো থতমত খেয়ে গেল। যে লোকটা সারাক্ষণ অহংকার নিয়ে চলতো সে এখন হঠাৎ করে তাকে প্রপোজ করছে। আগের রাতে সে অন্য মেয়ের সাথে ওকে দেখে ফেলেছিল বলে সে ভাবলো যে পার্ক হয়তো নিশ্চয়ই ওর সাথে ফাজলামি মারছে। পরের দিন সকালে সাই ওই মেয়েটাকে সাবধান করতে গেল পার্কের ব্যাপারে, যে সে হয়তো ভালো ছেলে না। কিন্তু কলিগটা উল্টে সাইকেই অবাক করে দিয়ে বলল যে আরে না, আমি তো পার্কে প্রপোজ করেছিলাম কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। এখানে সাই বুঝতে পারলো সে অনেক বড় ভুল করেছে, পার্ককে অকারণেই ভুল বুঝেছে সে। এই পরিস্থিতিতে এখন সাইয়ের মনের অবস্থাটা একদম পুরো জগা খিচুড়ি। পরের দিন থেকে সে অফিসে পার্ককে এড়িয়ে চলতে লাগলো, এমনকি তাকে দেখার সাথেই সে পথ বদলিয়ে নেয়। পার্ক ও সাইয়ের এই আজব ব্যবহারে বিরক্ত হয়ে একদিন তাকে মাঝ রাস্তায় ধরে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে রিজেক্ট করছো? সাই ঘাবড়িয়ে গিয়ে কোনো মতে বলল যে না না, আমার কাছে একটু সময় দরকার। সেই রাতে সাই আবার প্রোগ্রামে ঢুকলো। বাস্তবের পার্ক আর ভার্চুয়ালের ইয়াং এই দুজনের ভিতরে সে কাকে সব থেকে বেশি ভালোবাসে। এরপরে সে যখন ইয়ং এর সঙ্গে আইস স্কেটিং করতে গেল, দুজন মিলে বেশ মজাই করলো। সাইয়ের মনে হলো ইয়ং এর জন্য ওর ভালোবাসাটা বোধহয় একদম খাঁটি। সে ঠিক করলো এই ভার্চুয়াল জগতেই সে সারা জীবন ইয়ং এর সঙ্গে কাটিয়ে দেবে। কিন্তু পরের দিন বান্ধবীর সাথে একটা বিউটি পার্লারে গিয়ে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেখানে অন্য মেয়েরাও ওই একই প্রোগ্রাম নিয়ে গল্প করছিল। তারা সবাই বলাবলি করছিল ইয়ং নাকি দারুণ কেয়ারিং আর খুব দয়ালু। কথাটা শোনা মাত্রই সাই ওখানেই জমে গেল। ও বুঝতে পারলো ইয়ংয়ের এই যে মায়াবী আচরণ আর মিষ্টি কথা বলার ঢং, এটা শুধু ও তার সাথেই করে না বরং সবার সাথেই করে। সাইয়ের মনটা ভেঙে চুরমার হয়ে গেল। ও ভেবেছিল ও বুঝি ইয়ংয়ের কাছে খুব স্পেশাল কেউ। বাড়ি ফিরে সে শেষবারের মতো প্রোগ্রামে ঢুকলো। ইয়ং ওকে ফুল দিয়ে বরণ করে নিয়ে সেই চেনা ঢঙে ওকে বলল যে সে সারা জীবন ওর সাথেই থাকবে। কিন্তু সাই এবার আর বলল না। সে খুব শান্ত গলায় বলল যে দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি না। তুমি তো কেবল একটা প্রোগ্রাম, তোমাকে এভাবেই ডিজাইন করা হয়েছে যে তুমি সবাইকে ভালোবাসবা। সাই ওকে ধন্যবাদ জানিয়ে চিরতরে বিদায় নিয়ে বাস্তবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ঠিক করলো সে এই প্রোগ্রামটাকে এবার ডিলিট করে দেবে। কিন্তু অমনি ওই রোবট মেয়েটাও সামনে এসে হাজির হয় আর ওকে আটকানোর চেষ্টা করে। সাই তখন ওই মেয়েটাকে সোজাসুজি একটা প্রশ্ন করলো, আমার পাশাপাশি ইয়ং আর কতজন মেয়ের সাথে প্রেম করছে? রোবটটা আমতা আমতা করে উত্তর দিল, ইয়ং এই প্রোগ্রামের সব থেকে জনপ্রিয় হিরো। ও বর্তমানে 12,000 ইউজারের সাথে ডেট করছে। ও দাঁড়াও, এইমাত্র আরও দুজন যোগ দিল। মানে এটা দাঁড়ালো বন্ধুরা, এখানে আমাদের ইয়ংয়ের এখনো 12 জন সতীন আছে। এটা শোনা মাত্রই সাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ও সাব জানিয়ে দিল যে আমার এমন একটা বয়ফ্রেন্ড চাই যে শুধু আমারই হবে আর আমারই কেয়ার করবে, আমার ছাড়া কারোর ধ্যান জ্ঞান তার মাথায় থাকবে না। তখনই সিস্টেম ওকে একটা অফার দিল, সে যদি তার স্বপ্নের পুরুষের একটা বিবরণ লিখে দিতে পারে তবে সিস্টেম শুধু তার জন্যই একটা স্পেশাল চরিত্র তৈরি করতে পারবে। আইডিয়াটা শুনে আমাদের হিরোইন তো মহা খুশি। সে ঘন্টার পর ঘন্টা ভেবে তার স্বপ্নের হিরোর বিবরণ লিখলো। উঁচু লম্বা একটা হ্যান্ডসাম মানুষ, চওড়া কাঁধ, ফর্সা গায়ের রং, দারুণ সেন্স অফ হিউমার আর একই সাথে মায়াবী চোখও হবে। এইসব লিখতে লিখতে ক্লান্ত হয়ে এসে শেষমেশ ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে সে ভীষণ উত্তেজনা নিয়ে হেলমেটটা পরে তার সে স্বপ্নের হিরোর সঙ্গে দেখা করতে গেল। কিন্তু প্রোগ্রামে ঢুকতেই তার তো হার্ট ফেল হওয়ার দশা। ওর সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে দেখতে একদম হুবহু ও সেই খিটপিটে কলিগ পার্কের মতো, শুধু পার্থক্য একটাই, ভার্চুয়ালের এই পার্কের চুলের রংটা লাল। এটা দেখা মাত্রই সাই তো আতঙ্কে শিউরে উঠলো। ও নিজেই চিৎকার করে বলল যে অসম্ভব, এই লোকটার সাথে প্রেম করা আমার পক্ষে তো সম্ভব না। সে তক্ষুনি আংটিটা খুলে বেরিয়ে এসে সেই সিস্টেমের মহিলার কাছে কৈফাত চাইতে শুরু করলো। সে তো রীতিমতো ওই মহিলাটার উপরে চোটপাট করে বলল যে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, আমি আমার স্বপ্নের রাজকুমারের কথা বলেছিলাম, যাকে আমি দুচোখে দেখতে পারি না তার কথা মোটেও বলিনি। কিন্তু মেয়েটার তখন কিছুই বলার ছিল না। সে শান্তভাবে জানালো যে সাহি যা যা গুণ চেয়েছিল এই ক্যারেক্টারের ভেতরে তার সবটাই আছে। সে তাকে অনুরোধ করে বলল যে অন্তত একবার হলেও এই ক্যারেক্টারকে একটা সুযোগ দিয়ে দেখো। বিরক্তি নিয়ে সাই প্রোগ্রাম থেকে বেরিয়ে এলো। পরের দিন অফিসে লিফটে ওঠার সময় পার্কের সাথে ওর দেখা হয়। সে এবার একটু খুঁটিয়ে পার্কের চেহারাটা দেখতে লাগলো। ওর মনে হলো তাই তো, কাল যে বর্ণনাগুলো আমি লিখেছিলাম সেগুলো পার্কের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। মিটিং চলাকালীন ও বারবার আর চোখে পার্ককে দেখছিল। পার্কের সাথে ওর চোখাচোখি হয়ে যখন ও ধরা পড়ে বলে যে সে একটু অসুস্থ আছে তাই এরকম আচরণ করছে। কিন্তু মনে মনে সে ঠিক করলো এই লাল চুলালা পার্ককে অন্তত একবার সে সুযোগটা দিয়েই দেখবে। বাড়িতে ফিরে এসে সাই আবার প্রোগ্রামে ঢুকলো। এবার ওর সামনে যে পার্কটা দাঁড়িয়ে আছে সে অফিসের সেই খিটপিটে পার্কের চেয়ে একদম আলাদা। এই ভার্চুয়াল পার্কটা ভীষণ নরম মনের, হাসিমুখী আর মজার মানুষ। কথা বলতে বলতে সাই দেখলো যে ওর গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। পার্ক কোনো দ্বিধা না করে ওকে সাহায্য করতে এগিয়ে এলো। সে নিজের বাইকটা স্টার্ট দিয়ে তাকে বলল পেছনে বসতে।
বাইক যখন ঝড়ের গতিতে ছুটছে, বাতাসের ঝাপটায় সাই শক্ত করে পার্ককে জড়িয়ে ধরলো। সে অবাক হয়ে খেয়াল করলো ওর একদম ভয় লাগছে না, বরং পার্কের পেছনে বসে ওর নিজেকে খুব নিরাপদ মনে হচ্ছে। এরপরে তার একটা ক্যাফেতে গিয়ে বসলো। সাইকে কিছু জিজ্ঞাসা না করেই সে তার প্রিয় ড্রিঙ্কসগুলো অর্ডার করে তার সামনে এনে রাখলো। এই ছোটোখাটো যত্নগুলো দেখে তার মন যেন একদম পুরো ছুঁয়ে যাচ্ছিল। ও বুঝতে পারলো অফিসের সেই গম্ভীর লোকটার চেয়ে এই পার্কটা কতটা রোম্যান্টিক। রাত হয়ে যাওয়ায় পার্ক তাকে নিজের বাড়িতেই থাকার অফার দিল। সে নিজের সোফার ওপরে শুয়ে সাইয়ের জন্য নিজের বেডরুমটা ছেড়ে দিয়ে আসলো। এমনকি সে তার জন্য নিজের হাতে রান্নাও করলো। রান্নার ফাঁকে সাই যখন ওর পেশার কথাটা জানতে চাইলো, পার্ক খুব সাধারণভাবে বলল যে সে একজন চিত্রশিল্পী। এটা শুনে সাই তো মহা খুশি, কারণ মনে মনে সে সবসময় একজন সৃজনশীল শিল্পীর সাথেই জীবন কাটাতে চেয়েছিল। ধীরে ধীরে সাই এই নতুন পার্কের মায়ায় পড়ে যেতে লাগলো। পরের দিন সকালে পার্ক খেয়াল করলো সে একটু বোর হচ্ছে। সে তখনই ওকে নতুন একটা সারপ্রাইজ দেওয়ার কথা ভাবলো। হঠাৎ সে প্রস্তাব দিল, চলো কোথাও ঘুরে আসি। কোনো সাত পাস না ভেবেই ও তাকে নিয়ে গেল সমুদ্র সৈকতে। বিশাল সমুদ্রের ঢেউয়ের মাঝে পার্ক দাপাদাপি শুরু করলো। একসাথে সাইকেও ডাকলো। সেখানে ও তাকে ঢেউয়ের তালে গা ভাসানোটা শিখিয়ে দিল। প্রথমে একটু ভয় পেলেও পার্কের সাথে থেকে সে বেশ মজাই পাচ্ছিল। সাঁতার শেষে ওরা পাশের এক জঙ্গলে হাঁটতে বের হলো। বনের মায়াবী আলো ছায়ার ভিতরে হাঁটতে হাঁটতে ওরা একসময় পথ হারিয়ে ফেললো। হঠাৎ ঝোপের ভিতরের খড়খড় শব্দ শুনে সাই তো ভয়ে একদম চোখ বন্ধ করে ফেললো। ভাবলো বুঝি এখনই কোনো বন্য জানোয়ার তার উপরে আক্রমণ করবে, কিন্তু চোখ খুলতে এসে দেখলো ছোট্ট একটা আদুরে কুকুরছানা। সাইয়ের ওই ভয় পাওয়া দেখে পার্ক তো প্রায় হেসেই খুন। সে তখনই সাইয়ের হাত ধরে সাহস দিয়ে বলল যে আমি তো তোমার পাশেই আছি, দুনিয়ার কোনো কিছুই তোমাকে ক্ষতি করতে পারবে না। আর এটা তো বন্ধুরা আমরা ভালোভাবেই জানি যে প্রেমে পড়ে এরকম একটু ন্যাকাপুকো কথা না বললে গার্লফ্রেন্ড কোনোদিনই থাকবে না। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। ওর এই কথাগুলো সাইয়ের মনে একদম পুরো তীরের মতো গিয়ে লাগলো। যখন সে প্রোগ্রাম থেকে বের হলো, দেখলো ওর হার্ট মনিটর 3 বার বিট করছে। সে বুঝতে পারলো ও সত্যিই এই প্রোগ্রামের পার্কের প্রেমে পড়ে গিয়েছে। পরের দিন অফিসে গিয়ে এই লিফটে উঠতে তার পার্কের সঙ্গে দেখা হয়ে যায়। সাইয়ের বুক তখন একদম ধুরধুর করছিল। ও নিজের আবেগ লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো আর ঠিক করলো পার্কের থেকে দূরে দূরে থাকবে। কিন্তু কপাল, ম্যানেজার ওকে ডেকে বলল যে ওদের দুজনকে একসাথে একটা অ্যাওয়ার্ড ফেস্টিভ্যালে যেতে হবে। সাই অনেক অজুহাত দেওয়ার চেষ্টা করেও শেষমেশ হার মানতে হলো তাকে। রাতের বেলায় সে ওর বান্ধবীর সাথে দেখা করে সবটা খুলে মেলে বলল। পার্কের ছবিটা দেখা মাত্রই তার বান্ধবীটা তো হা করে তাকিয়ে রইলো। ছেলেটা তো দারুণ হ্যান্ডসাম, তুই যদি না চাস তাহলে আমাকে বল, আমি পুটিয়ে নিচ্ছি। নিজের বান্ধবীর মুখে এমন কথা শুনে ওর তো একদম পিত্তি জ্বলে গেল। ও বেশ কড়া গলায় বান্ধবীকে ধমক দিয়ে বলল যে নিজের চরকায় তেল দে, বুঝলি, নাহলে কিন্তু তোর খবর আছে। পরের দিন সাই আর পার্ক সেই ফেস্টিভ্যালের উদ্দেশ্যে রওনা দিল। এবার যেন মনে হচ্ছিল বাস্তবের পার্ক আর ভার্চুয়ালের সেই পার্কের মধ্যে আস্তে আস্তে দেয়ালটা ভাঙতে শুরু হয়েছে। কিন্তু অ্যাওয়ার্ড সেরিমনিতে গিয়ে তো আরেক কেলেঙ্কারি। সাহিদের গ্রুপের লেখক প্রথম স্থান গ্রহণ করতে না পেরে রাগে গদগদ করতে করতে সেখান থেকে বেরিয়ে এলো। সাই ওকে বোঝানোর জন্য পিছু পিছু দৌড়িয়ে গেল, কিন্তু লেখকটা উল্টে তার উপরেই রাগ দেখিয়ে তাকে ধাক্কা মারলো। সাই যেই না পড়ে যেতে যাবে অমনি পার্ক এসে ওকে ঝাপটিয়ে ধরে। মুহূর্তের জন্য সময়টা যেন চারিদিকে একদম থেমে গেল। দুজন দুজনের চোখের দিকে এমনভাবে হারিয়ে গিয়েছিল যেন নীল সমুদ্রের তিমি মাছ। সাই বুঝতে পারলো সে পার্কের কতটা কাছাকাছি চলে এসছে। লজ্জায় লাল হয়ে ও তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নিল। পরে ফেস্টিভ্যালটা উদযাপনের জন্য তারা একটা ক্যাফেতে গেল, কিন্তু সেখানে পার্কের পাশে অন্য একটা মেয়েকে বসে থাকতে দেখে তার মনে হচ্ছিল তার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। হিংসায় বুকটা ওর একদম ফেটে যাচ্ছিল। কোনো কথা না বলে ও সোজা সেখান থেকে বেরিয়ে আসে আর একটা ছোট ড্রিঙ্কসের দোকানে গিয়ে মদ পান করতে শুরু করে। পার্ককে ভুলতে চাইলেও সে যেন নেশার ঘরে শুধু তাকেই দেখছিল। হঠাৎ দেখলো পার্ক সরাসরি ওর সামনে এসে দাঁড়িয়ে আছে। সাই ভাবছিল ও বোধহয় আবার সেই প্রোগ্রামের ভিতরে ঢুকে পড়েছে। ও খুব আদরের সাথে পার্কের গলায় হাত দিয়ে আদুরে গলায় বলল যে তোমাকে খুব মিস করছিলাম, এতক্ষণ কোথায় ছিলে তুমি। কিন্তু পার্কের গলার আওয়াজ শুনতেই সাইয়ের নেশাটা যেন ঝট করে ছুটে গেল। আর ও বুঝতে পারলো সে তো রক্ত মাংস করা আসল পার্কের সঙ্গে দাঁড়িয়ে আছে। নিজের কাণ্ড দেখে লজ্জায় তো তার মাটিতে মিশে যাওয়ার ইচ্ছা করছিল। ও বারবার ক্ষমা চেয়ে আমতা আমতা করে বলতে লাগলো যে আমার বোধহয় একটু বেশি নেশা হয়ে গিয়েছে, তাই আমি ভুলভাল বকছি। সাই যখন অপরাধ বোধে ভুগছিল, এখানে আমরা ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। প্রথম যেদিন সাই অফিস জয়েন করেছিল সেদিন থেকেই পার্ক ওর প্রেমে পড়ে গিয়েছে। আর তখন থেকেই এক দেখাতেই লাভ অ্যাট ফার্স্ট সাইন হয়ে গিয়েছিল তার। সেই থেকে সে তাকে দূর থেকে শুধু দেখেই আসছে, কোনোদিন মুখে বলার সাহস করতে পারেনি। সাইয়ের সাথে পথে দেখা হওয়া বা লিফটে দেখা হওয়া এসব কোনোটাই কাকতালিয়া ব্যাপার ছিল না। সে সাইয়ের সাথে থাকার জন্য নিজে থেকেই এসব সুযোগগুলো তৈরি করেছিল। ও সবসময় চাইতো সাইয়ের মনের কাছাকাছি পৌঁছতে, কিন্তু মনে মনে সে সবসময় ভয় পেত সে যদি ওকে রিজেক্ট করে দেয়। চিন্তা কাটিয়ে পার্ক তাকে যত্নের সাথে হোটেল রুমে পৌঁছে দিল। আর ও সেফলি রুমে ঢুকেছে কিনা সেটা নিশ্চিত করার পরে সে সেখান থেকে বিদায় নিল। সেই রাতে বিছানায় শোয়ার পরে পার্কের মনটা বেশ খারাপ হয়ে গেল। ও ভাবলো সাই বোধহয় ওকে আর কোনোদিনও ভালোবাসবে না। মিছে মিছে ওকে চাপ না দিয়ে বরং নিজে থেকেই সরে যাওয়া ভালো হবে। সেই থেকে সে ঠিক করে নিল যে সে আর সাইয়ের কোনো রকম পথে আসবে না, সবসময় তার থেকে দূরে থাকবে। পরের দিন সাই বাড়ি ফিরে ফেস্টিভ্যালের ছবিগুলো দেখছিল। হঠাৎ পার্কের একটা ছবির দিকে তাকিয়ে ওর চোখ একদম আটকিয়ে যায়। ও মন দিয়ে পার্কের চেহারাটা দেখলো আর নিজের মনেই স্বীকার করে নিল যে লোকটা আসলেই দারুণ হ্যান্ডসাম। নিজের মনের এই দোটানাটা কাটাতে সে আবারও হেলমেটটা পরে সেই ভার্চুয়াল জগতে ডুবে গেল। সেখানে গিয়ে দেখলো সেই লাল চুলালা পার্কটা সমুদ্র সৈকতে একা একা বসে রয়েছে। সে এখানে আমাদের হিরোইনকে বলল যে তার সারা দুনিয়া ঘুরে দেখার খুব শখ আর খুব শীঘ্রই সে বেরিয়ে পড়বে। সে তখন সাইকে বলল যে তার পুরো দুনিয়াটা ঘুরে দেখার খুব শখ আর সে খুব শীঘ্রই নাকি এখান থেকে বেরিয়ে পড়বে। হঠাৎ সে তাকে একটা চমক দিয়ে খবর জানালো। সে বলল যে তুমি কি আমার সাথে এই দুনিয়াটা ঘুরে দেখবে। সাই এটা শোনা মাত্রই একদম থতমত খেয়ে গেল। ও কল্পনা করতে শুরু করলো এই লোকটার সাথে থাকলে ওর জীবনটা কেমন হতে পারে। হয়তো ওরা সারা জীবন এভাবে দেশ বিদেশে ঘুরে বেড়াবে, সুখে শান্তিতে থাকবে আর এমনকি একদিন হয়তো বিয়েও করে নেবে। কিন্তু ঠিক এই মুহূর্তেই সাইয়ের চোখের সামনে অফিসের সেই আসল পার্কের মুখটা ভেসে উঠলো।
ওর কথা মনে পড়তেই সাই যেন বাস্তবে আছাড় খেলো। সে নিজেকে বোঝাতে লাগলো, একটা প্রোগ্রামের ভিতরে কেন আমি প্রেমে পড়বো, যখন আমি চাইলে বাস্তব জীবনেই তো প্রেম করতে পারি। এই হুঁশটা আসতেই সে আংটিটা খুলে প্রোগ্রাম থেকে বেরিয়ে এলো। সে ঠিক করলো এবার থেকে সে সবকিছু একটু সিরিয়াসভাবে ভাববে। পরের দিন অফিসে এসে পার্কের সাথে কথা বলতে গেল, কিন্তু পার্ক তাকে একদম পাত্তাও দিল না। এমনকি প্রতিদিনের মতো মিটিং শেষে পার্ক তাকে এগিয়েও দিতে চাইলো না। সাই খুব কষ্ট পেল, যদিও সে নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সেই তো আগে তাকে রিজেক্ট করেছে। তার সামনে নিজের ভাবমূর্তিটা ধরে রাখতে সে খুব ভাব নিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, আর অমনি ধড়াস খেয়াল না করে সে সোজা গিয়ে ধাক্কা খেলো একটা কাচের দরজায়। সাইয়ের কপালটা বেশ জোরেই ফাটলো, সাথে তার ভাগ্যটা তো ফাটা ছিলই। লজ্জায় আর ব্যথায় সে ছুটে গিয়ে বাথরুমের আয়নাটা দেখলো, কপাল ফুলে তার একদম তরমুজ। পার্ক হাসাহাসি করতে পারে এটা ভেবে সে পেছনের দরজা দিয়ে বান্ধবীর সাথে পালিয়ে এলো। বাড়ি ফিরতেই সাইয়ের কপালটা দেখে তার বান্ধবী তো হেসে প্রায় খুন। শেষে ওর বান্ধবী একটা তাকে বুদ্ধি দিল, ওই ফোলা কপালটা ঢাকার জন্য সে একটা যেন উইক পরে, মানে নকল চুল পরে যায়। পরের দিন সাই একদম নতুন হেয়ার স্টাইল নিয়ে অফিসে হাজির। সহকর্মীরা ভাবলো সে বুঝি চুল কেটেছে, সবাই তার প্রশংসাও করছিল। কিন্তু পার্ক দেখা মাত্রই সব বুঝে গেল, কারণ সে ছাড়া আর তো কেউ তাকে দেখিনি ওইভাবে ধাক্কা খেতে। সে মনে মনে হাসলেও সাইকে লজ্জা না দেওয়ার জন্য সে মুখ ফুটে কিছুই বলল না। সেদিন রাতে দুজন মিলে অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। সাইকে শীতে কাঁপতে দেখে পার্ক কোনো কথা না বলেই ওর জন্য গরম পানি করে আনলো, এমনকি হিটারটাও চালিয়ে দিল। পার্কের এই নিঃস্বার্থ মমতা দেখে সাইয়ের মনটা একদম ছুঁয়ে গেল। সে ধন্যবাদ জানিয়ে পার্কে পাশে বসতে বলল। অনেকক্ষণ গল্প করে তারা একে অপরের বেশ কাছাকাছি চলে এলো। কাজ শেষে লিফটে করে নামার পরে বিদায় নিয়ে সাই যখন চলে যাচ্ছিল, তখনই সে খেয়াল করলো যে সে তার গলার হারটা ফেলে গিয়েছে। পার্ক ওটা নিজের কাছেই রেখে দিল। বাড়ি ফিরে সাই দেখলো প্রোগ্রামের সেই লাল চুলালা পার্ক তাকে ভিডিও মেসেজ পাঠিয়ে রেখেছে। ভিডিওতে সে বলছে সে তাকে খুব মিস করছে আর সে যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। কথাগুলো সাইয়ের খুব মনে ধরলো, কিন্তু মায়ার জালে নতুন করে আর যেন সে জড়িয়ে না পড়ে সেই ভয়ে সে আর সিস্টেমটা লগ ইন করলো না। পরের দিন অফিসে দুঃসংবাদ এলো, ওদের সেই নভেলিস্ট র্যাঙ্কিংয়ে 2 নম্বরে নেমে এসছে। ম্যানেজার খেপে গিয়ে সাইকে পাঠালো তার সাথে দেখা করে পরিস্থিতিটা সামলাতে। সে গিয়ে দেখলো লেখক খুব ডিপ্রেশনে আছে আর কিছুই লিখতে পারছে না। সে ঠিক করলো লেখকের মন ভালো করতে ওকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবে। তারা দুজন মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেল, আর ভাগ্যিস পার্কও সেখানেই ছিল। পরিস্থিতি সামলাতে পার্ক ওদের দুজনকেই লাঞ্চের অফার দিল। খাওয়ার সময় পার্ক খুব যত্ন করে লেখকের প্রিয় সব জিনিসগুলো অর্ডার দিয়ে দিচ্ছিল। পার্কের এই বিবেচনার দিকটা দেখে সাই তো অবাক। পার্কের প্রতি সাইয়ের ধারণাটা এখানে আরও পাল্টাতে শুরু করলো। দিন শেষে যখন ওরা দুজন হাঁটছিল, ওর মনে হলো পার্কে রিজেক্ট করা হয়তো ওর বড় একটা ভুল হয়েছে। ও ঠিক করলো এই ভুলটাকে সে শুধরিয়ে নেবে। মনের স্টপে হাওয়া ভরে সে থেকে বলেই ফেললো যে, জানো আমি আসলে কারোর সাথে প্রেম টেম না করি না। এটা শুনে পার্ক তো আকাশ থেকে পড়লো। সুযোগ বুঝে সে একটু কাছে এগিয়ে এসে ফাজলামি মেরে জিজ্ঞাসা করলো যে, তার মানে আমি এখন তোমার সাথে সরু লাইন করে প্রেম টেম করতে পারি, তাই তো? কথাটা শুনে সাই তো লজ্জায় লাল। পার্ক কিছু কথার খাপে ওকে ফাঁসিয়ে ফেললো। মেয়েটা তো বুঝতেই পারছিল না যে পার্ক এখানে ওর সাথে কি করতে যাচ্ছে। আমাদের হিরো বন্ধুরা একদম কম যায় না। মেয়েটা বুঝতে পারছিল না পার্ক ওর সাথে এখানে কি বলতে চাইছে। আমাদের হিরো বন্ধুরা এখানে কম যায় না। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে সে বলল যে তার বন্ধুদের সাথে তার নাকি তার বাড়িতে দাওয়াত আছে। পার্কের বাড়িতে পৌঁছানোর পর আমাদের হিরোইন বেশ একটা ধাক্কা খেলো। প্রোগ্রামে সেই হিরোর মতনই এই পার্কেরও পেন্টিং করতে খুব ভালো লাগে। সে ভাবলো, আরে এ তো বড় মিল, আগে কেন এটা চোখে পড়িনি। ডিনার শেষ করে পার্ক ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়লো। সুযোগ বুঝে সাই চুপি চুপি ওর কাছে গিয়ে খুব মন দিয়ে ওর চেহারাটা দেখতে লাগলো। কিন্তু আচমকাই পার্ক চোখ মেরে তাকালো। সাইকে ওভাবে ঝুঁকে থাকতে দেখে ও ভাবলো যে মেয়েটা শরীর হয়তো খারাপ টারাপ হয়েছে, তাই ও খুব যত্নের সাথে তার গলায় হাত দিয়ে টেম্পারেচারটা চেক করতে লাগলো। সাইয়ের হার্টবিটটা তখন ট্রেন ইঞ্জিনের মতো দৌড়চ্ছে। পরের দিন সকালে মেয়েটা মর্নিং ওয়াকে বেরোনোর পরেও তার মাথায় শুধু পার্কের চিন্তায় ঘুরছে। যেখানেই তাকাচ্ছে সেখানে শুধু পার্ককে দেখছে। অবস্থা এমন যে সে রাস্তার মাঝখানে হঠাৎ করে চিৎকার করে বসলো। সে যখন একা দাঁড়িয়েছিল, পার্ক সেটা দেখে ওর জন্য লিফটের বাইরে অপেক্ষা করতে লাগলো। পার্কের এই ছোট ছোট কেয়ারিং সাইর যেন মনের ভিতরে গেঁথে যাচ্ছিল। এমনকি সে ওখানে দাঁড়িয়ে কল্পনা করে ফেলেছে যে সে সাদা গাউন পরে পার্কের সাথে বিয়ের পিড়িতে দাঁড়িয়ে আছে। নিজের এইসব উল্টোপাল্টা চিন্তা দেখে সে লজ্জা পেয়ে ডেস্কে গিয়ে বসার চেষ্টা করলো, কিন্তু পার্কও নাচরবান্দা, সেও তার পিছু পিছু এলো। হঠাৎ সে ওর চোখের খুব কাছাকাছি এসে ঝুঁকে পড়লো। সাই তো ভয়ে আর উত্তেজনায় কাঁপছে। ভাবলো এবার বুঝি এখানে একটা চুম্মাচাটি হয়েই যাবে। কিন্তু না বন্ধুরা, পার্ক স্রেফ ওর পেছনের সেলফ থেকে একটা বই নিল আর হাসতে হাসতে ওর হাতে ওর ফেভারিট একটা কফি ধরিয়ে দিল। যাওয়ার আগে সে ক্যাজুয়াল ভাবে বলে গেল যে উইকটা কিন্তু তোমাকে দারুণ মানাচ্ছে। পার্কের ওই চাহনি আর কথাই সাইয়ের মনটা যেন একদম গলে পানি হয়ে গেল। মনে হচ্ছিল ওর চারপাশ দিয়ে হাজার হাজার ভালোবাসার হাড় উড়ে যাচ্ছে। কাজ শেষে সাই দ্রুত পালানোর চেষ্টা করছিল, কিন্তু পার্ক ওকে ডেকে থামিয়ে দিল। এখানেও সাইয়ের সেই হারিয়ে যাওয়া গলার হারটা ওকে ফেরত দেয়। সাই জানতো না যে এই হারটা আসলে পার্কের কাছে আছে। ও মন থেকে পার্কে একটা ধন্যবাদ জানালো। ওই রাতে আমাদের হিরোইনের দুচোখের পাতা এক হলো না। শুধু পার্কের ওই মিষ্টি স্মৃতিগুলোই যেন ওর মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। বিছানায় শুয়ে থাকতে থাকতে হঠাৎ ওর ফোনে আলো জ্বলে উঠলো। পার্কের মেসেজ এসছে গুড নাইট লেখা। সাই তো এটা দেখে খুশিতে আত্মহারা, ভাবছিল এটা স্বপ্ন টপ্ন দেখছে না তো। পরের দিন খুব ভোরে উঠে সে বেশ যত্ন করে সাজগোজ করলো। এমনকি তাকে ইমপ্রেস করার জন্য সে মেকআপ পর্যন্ত করলো। অফিসে ওকে ওভাবে আত্মবিশ্বাসের সাথে ঢুকতে দেখে সহকর্মী তো কানাফুসো করতে শুরু করলো। সবাই সন্দেহ করছিল যে এই মেয়েটা হয়তো অফিসে কারোর সাথে প্রেম ট্রেম করছে। সাই তখন হজবজভাবে কিছু কথা বলে সেই কথার প্রসঙ্গটাকে পাল্টিয়ে দেয়। সেদিন রাতে কাজ শেষ করে বেরোতেই সাই দেখলো পার্কের জন্য বাইরে অপেক্ষা করছে।
দুজনে একসাথে হাঁটার সময় পার্ক খুব স্বাভাবিকভাবে বলে ফেললো যে আজ তোমাকে খুব সুন্দর লাগছে। লজ্জায় মেয়েটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সামনে যে কোনো বাস পেলো সেটাই উঠে পড়লো, কিন্তু বাসে ওঠার পরে তার হুঁশ ফিরল যে এই বাসটা আসলে কোনো অন্য শহরে যাচ্ছে। মেয়েটা তো প্যানিক হয়ে রীতিমতো ড্রাইভারের কাছে অন্যয় বিনিময় করতে লাগলো, আমাকে এখানেই লাভিয়ে দাও। এদিকে সাই সেই ছাগা খেয়ে বেকা হওয়া বান্ধবীটা সাইয়ের ঘরে ঢুকে সেই ভার্চুয়াল বয়ফ্রেন্ড অন ডিমান্ডের ডিভাইসটা খুঁজে পেল। নিজের দুঃখ ভুলতে এসে যেই না ওটা পড়লো অমনি দেখলো একটা হ্যান্ডসাম সিঙ্গার তার জন্য বসে পিয়ানো বাজাচ্ছে। এই অভিজ্ঞতায় মুগ্ধ হয়ে এসে নিজেও আরেকটা প্রোগ্রাম কিনে ফেললো, আর ধীরে ধীরে সাইয়ের মতো সেও এই প্রোগ্রামের ভিতরে ডুবে গেল। পরের দিন অফিসে অনেক রাত পর্যন্ত সাই একা একা কাজ করছিল। পার্ককে না দেখে ও ভাবলো সে হয়তো আজ চলে গিয়েছে। হঠাৎ অফিসের সব আলো এক ঝটকায় বন্ধ হয়ে যায়। অন্ধকার দেখে সে যখন ভয়ে ভয়ে এগোচ্ছিল ঠিক তখনই অবাক হয়ে থমকে দাঁড়ালো। পেছন থেকে পার্ক এলো একটা ক্রিসমাস ট্রি আর একটা ফেভারিট কেক নিয়ে নতুন বছর উদযাপন করার জন্য। সাইয়ের জীবনে এর আগে কেউ তাকে এভাবে স্পেশাল ফিল করায়নি। আনন্দটা এত ছিল যে তার তো চোখে জল চলে এলো। এবার সাই সাহস জোগাড় করে পার্কের সাথে হাঁটতে বের হলো। পথে ওকে ক্ষুধার্ত দেখে পার্ক ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। দুজন মিলে জমিয়ে খেলো আর হাসাহাসি করলো। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন থমে গিয়েছে। খাওয়া শেষ করে পার্ক ওকে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গেল। বিদায় নেওয়ার আগে সে নির্দ্বিধায় তার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে চলে গেল। ঘরে ঢুকে সাই চিরকুটটা পড়ে দেখলো সেখানে লেখা, তোমার সাথে থাকলে আমি পৃথিবীর সব থেকে খুশি মানুষ হয়ে যাই। এটা পড়ার সাথে সাথেই ওর মনটা যেন ভালোবাসায় ভরে উঠলো। ও এখন নিশ্চিত যে পার্ক ওকে মন থেকে ভালোবাসে। কিন্তু ঠিক সেই পরম মুহূর্তে সাইয়ের মাথায় আবার সেই প্রোগ্রামের কথাটা মনে পড়ে গেল। সেই লাল চুলালা পার্কের চেহারাটা ওর চোখের সামনে ভাসতে শুরু করলো। কৌতূহলে আর নিজেকে সামলাতে না পেরে সাই আবারও সেই প্রোগ্রামের ভিতরে ঢুকে পড়লো। গিয়ে দেখলো লেকের পাড়ে সেই ভার্চুয়াল পার্কের জন্য অপেক্ষা করছে। সে সাইকে একটা বাগানে নিয়ে গেল ওর ছবি আঁকবে বলে, কিন্তু সাই যখনই তার মুখের দিকে তাকাচ্ছিল বারবার অফিসের আসল পার্কের চেহারাটাই যেন ওর সামনে ভেসে উঠছিল। সে তখন বুঝতে পারলো সে আসলেই ওই রক্তমাংসের মানুষটাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। নিজের উপরে অপরাধবোধ কাজ করায় সে ওই ভার্চুয়াল ক্যারেক্টারকে সোজাসুজি বলে দিল যে সে আর কোনোদিনও এই প্রোগ্রামে ফিরে আসবে না। কিন্তু তখনই সেই ক্যারেক্টারটা সাইয়ের হাত ধরে শান্ত গলায় একটা ভয়ঙ্কর কথা বলল, আমার ভালোবাসা সারা জীবন একই থাকবে, কিন্তু বাস্তবের ওই মানুষটা যে কোনো সময় বদলিয়ে যেতে পারে। এই কথাটা আমাদের হিরোইনের মনে একদম গুলির মতো গিয়ে লাগলো। বাস্তবে ফিরে আসার পর এক অজানা আতঙ্ক ওর মনে গেঁথে যায়। ও নিজেকে বোঝাতে শুরু করে যে ও যদি পার্ককে ভালোবাসে তবে হয়তো সে ওর এক্স বয়ফ্রেন্ডের মতো ওকে ছেড়ে চলে যাবে। এই ভয়ে সে পার্ককে এড়িয়ে চলতে শুরু করলো। অফিসে গিয়ে ওর সাথে কথা বলা তো দূরে থাক, মুখের দিকে তাকাতেও সে অস্বীকার করলো। মেয়েটা কেন এরকম আচরণ করছে পার্ক বুঝতে পারছিল না। সে তার কাছে গিয়ে জানতে চাইলো কি হয়েছে। সাই কোনো রকম উত্তর না দিয়ে বরং ওকে ওর থেকে দূরে থাকতে বলল। এরকম আচরণ করার পরে আমাদের হিরোইনও মন থেকে খুশি নেই। সে আড়ালে গিয়ে নিজেই গুমরিয়ে গুমরিয়ে কাঁদছিল, কারণ ওই পুরনো ব্রেকআপের ক্ষত এখনও ওকে তাড়িয়ে বেড়াচ্ছে। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। দুজনেই অফিসের কাজে নিজেদেরকে ডুবিয়ে দিল যাতে একে অপরকে ভুলে থাকতে পারে, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। দুজনকে ভীষণ মিস করতে শুরু করলো। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় সাই অনিচ্ছার সত্ত্বেও পার্কের ট্যাক্সিতে উঠে পড়লো। পুরো রাস্তায় তারা একদম নিরস্তব্ধ। সাইয়ের বাড়ির সামনে ট্যাক্সিটা থামলে ও সঙ্গে সঙ্গে নেমে পড়ে, কিন্তু পার্কও সঙ্গে সঙ্গে তার পিছু নেই। বাইরে তখন ঝিরিঝিরি বরফ পড়ছিল। পার্ক ওর মাথায় ছাতা ধরলো যাতে সাই ঠান্ডা না লেগে যায়। তার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে সাই আর নিজের আবেগটা ধরে রাখতে পারলো না। ও অঝরে কেঁদে ফেললো। কান্না ভেজা চোখে ও চিৎকার করে জিজ্ঞাসা করলো, কেন তুমি এমন করছো? কি চাও তুমি আমার কাছ থেকে? কেন সবকিছু এত কঠিন করে দিচ্ছ? পার্ক অবাক হয়ে কারণ জানতে চাইলে কাঁপা কাঁপা গলায় সাই আসল সত্যিটা স্বীকার করলো। আমি জানি আমরা দুজনকে খুব ভালোবাসি, কিন্তু আমার খুব ভয় লাগছে। আমার ভয় লাগছে একদিন হয়তো তুমিও আমাকে ছেড়ে চলে যাবা। ওর মুখে এই কথাগুলো শুনে পার্ক তো একদম জমে গেল। এতক্ষণ ও ভাবছিল মেয়েটা বুঝি ওর আবেগ নিয়ে খেলা করছে, কিন্তু এটা জানার পর থেকে পার্কেরও দু চোখটা একদম ভিজে এলো। সে খুব নরম গলায় ওকে কথা দিল যে ওর ভালোবাসা একদম খাঁটি, আর সে সাইকে কোনোদিনও ছেড়ে যাবে না। এই একটা কথা শোনার জন্য যেন আমাদের হিরোইন চাতল পাখির মতো বসেছিল। সে আর এক মুহূর্তও দেরি না করে পার্ককে নিজের ভালোবাসার কথাটা জানিয়ে দিল। পার্কের চোখে মুখে তখন অন্যরকম একটা খুশি ঝিলিক মারছিল। ধীর পায়ে এগিয়ে এসে ঝিরিঝিরি বরফের মাঝে সে সাইয়ের কপালে একটা মিষ্টি চুমু খেলো। কি একটা মায়াবী মুহূর্ত ছিল সেটা। পার্ক যখন ওকে বাড়ি পৌঁছে দিচ্ছিল তখন সে ওকে পরের দিন একটা আর্ট এক্সিবিশনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে গেল। আমাদের হিরো ঠিক সময় মতো পরের দিন তার হিরোইনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু মিনিট গড়িয়ে ঘন্টা হতে চললো, তাও সাইয়ের কোনো খোঁজ নেই। পার্কের মনের ভিতরে এবার ভয় হতে শুরু করলো। সাই আসবে তো নাকি আবারও ও ভয়ে পিছিয়ে গেল। পার্ক যখন প্রায় আশা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই দেখলো সাই সামনে দাঁড়িয়ে আছে। সে এক দৌড়িয়ে এসে হাঁপাতে হাঁপাতে ক্ষমা চাইলো। জানালো বাসা খুব ভিড় ছিল, তাই ওর একটু দেরি হয়ে গিয়েছে। পার্কের মন ভালো করতে সে নিজে থেকে ওকে একটা জম্পেস ডিনারের অফার দিল। এরপরে সাই ওকে নিয়ে গেল একটা হরার মুভি দেখাতে। ও ভেবেছিল পার্ক হয়তো সিনেমার ওই সাহসী হিরোর মতো ওকে আগলে রাখবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। মুভি শুরু হতেই পার্ক ভয়ে কুকুরিয়ে গিয়ে একদম বাচ্চাদের মতো চোখ বন্ধ করে ফেললো। পার্কের ওই অবস্থা দেখে সাইড তো প্রায় হেসেই খুন হওয়ার অবস্থা। শেষমেশ সে পার্কের হাত শক্ত করে ধরে ওকে সান্ত্বনা দিল। সেদিন থেকেই তারা ঠিক করলো মাঝখানে যে সময়টা তারা একে অপরকে এড়িয়ে চলেছে এবার সেটা শুধু আসলে উসুল করে নেবে। তারা প্রায় ডেটে যেতে লাগলো, কখনো রেস্টুরেন্টে কখনো বা অ্যামিউজমেন্ট পার্কে। দুজন মিলে মনের সুখীতে ছবি তোলা আর ঘুরে বেড়ানোর মাঝখানেই তাদের প্রেমটা যেন ডানা মেলতে শুরু করলো। এবার সে পার্কে নিয়ে গেল বরফ ঢাকা একটা জায়গায়, ঠিক যেমনটা সে ভার্চুয়াল প্রোগ্রামের ভিতরে দেখেছিল। দুজন মিলে আইস স্কেটিং, হাসাহাসি আর খুনছুটিতে মেতে উঠলো। কিন্তু মজার ব্যাপার হলো অফিসে গেলেই তারা ভাজা মাছটিও উল্টে খেতে পারে না এমন একটা ভাব ধরে।
সবার সামনে এমন অভিনয় করে যেন একে অপরকে দু চোখে দেখতেও পারে না। আসলে তারা ঠিক করেছে অফিসে কেউ যেন তাদের এই প্রেমের কথাটা না জানে, তাহলে হয়তো তাদের নিয়ে খুব গুজব করবে। এদিকে আমাদের সেই সাইয়ের বান্ধবীর কাণ্ড দেখে তো চক্ষু চড়ক গাছে ওঠার মতো অবস্থা। সে প্রোগ্রামের ভিতরে ঢুকে প্রায় 200 জন ছেলের সাথে ডেট করে ফেলেছে। একের পর এক ছেলেকে সে প্রেমের ফাঁদে ফেলছে আর পটাপট পাল্টি মারছে। অবস্থা এমন হয়ে উঠলো যে সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর স্বয়ং এসে থেকে ওয়ার্নিং দিয়ে গেল। কিন্তু দেখে মনে হচ্ছিল মেয়েটা কারোর কথা শুনতে রাজি না। সে তার এই খেলোয়াড় ইমেজটা একদম বরাবরই বজায় রেখে চললো। এদিকে সাই এখন জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছে। প্রিয় মানুষের সাথে প্রেম আর পার্কের সেই সারাক্ষণের মিষ্টি মেসেজ সব মিলে সে এখন মেঘের বাতাসে ভাসছে। একদিন রাতে অফিসের কাজ করার সময় একটা কলিগ প্রায় তাদেরকে ধরেই ফেলেছিল। সাই তড়িঘড়ি করে পার্কে নিজের ঘরেই লুকিয়ে ফেলে। কলিগরা চলে যাওয়ার পরে সে দেখে যে পার্ক ওখানেই ঘুমিয়ে পড়েছে। সে তাকে না জাগিয়ে পরম মুগ্ধতায় ওর শান্ত মুখটার দিকে তাকিয়ে রইল। ঘুম ভাঙার পরে এবার সাই পার্কে বাড়ি পৌঁছে দিতে গেল। বিদায় বেলায় সে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে খুব মিস করবো। মানে ন্যাকামোর একটা লিমিট থাকার দরকার বন্ধুরা। সারা রাত এভাবেই তাদের প্রেমের চ্যাটিং চললো। সাই ভাবছিল জীবনটা এত সুন্দর কি হয় কারোরও। ওদিকে সাইয়ের বান্ধবীও দম্বার পাত্র না। সে সিস্টেম হ্যাক করে লাভ ট্রায়াঙ্গেল নামের একটা নতুন ফিচার চালু করে দিল, যাতে একসাথে অনেকগুলো চরিত্রের সাথে প্রেম করা যায়। একের পর এক সব ক্যারেক্টারকে সে পটিয়ে শেষ করে ফেলেছে, যা দেখে প্রোগ্রামের ডেভেলপার তো একদম পুরো থ হয়ে যায়। প্রোগ্রামের 12টা বাজে দেখে ডেভেলপাররা নিজেই ঠিক করলো যে সাইয়ের বান্ধবীর সাথে দেখা করে তাকে থামাবে। এদিকে আমাদের হিরোইনের জীবনে তখন অন্যরকম নাটক শুরু হয়েছে। একদিন আগে কাজ শেষ করে পার্ক সাইকে সারপ্রাইজ দিতে ওর বাড়িতে গিয়ে হাজির হলো। সাই যখন শুনলো পার্ক ওর বাড়িতে এসছে, তখন ওর তো একদম হাত পা ঠান্ডা। ওর তখন একটাই ভয় হচ্ছিল, সে যদি ওই ভার্চুয়াল ভিডিও গেমটা দেখে ফেলে তাহলে ও কি ভাববে। ও পাগলের মতো দৌড়িয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলো পার্কের কাছে পৌঁছতে। গিয়ে দেখলো পার্ক খুব শান্তিতে ওর জন্য রান্না করছে। সাইয়ের ওই বিধ্বস্ত অবস্থা দেখে পার্ক ওকে জড়িয়ে ধরলো আর শান্ত হওয়ার পরে সে তারই কোলে ঘুমিয়ে পড়লো। কিন্তু বিপদটা ঘটলো একটু পরেই। পার্ক যাওয়ার সময় হঠাৎ ওই ডিভাইসের একটা ভিডিও দেখে ফেললো, যেখানে হুবহু ওর মতোই দেখতে একটা ক্যারেক্টার সাইকে প্রেমের কথা বলছে। সে তো পুরো ওর তখন কিছুই মাথার ভিতরে ঢুকছিল না। সাই ঘুম থেকে উঠে পার্কে না দেখে ঘাবড়িয়ে গেল। কিন্তু ওর ব্যবহার আর সে চেনা ভাবটা একদম নেই। ও একদম চুপচাপ আর গম্ভীর হয়ে রয়েছে। খাওয়া শেষ করে পার্ক বিদায় নিয়ে চলে যাওয়ার সময় সাই বুঝতে পারলো যে কিছু তো একটা গন্ডগোল আছে। ঠিক তখনই প্রোগ্রাম থেকে নোটিফিকেশন এলো পার্ক ওই ভিডিওটা দেখে ফেলেছে। সাই লজ্জায় পড়ে একটা মিথ্যে বলে বসলো সে নাকি এই ব্যাপারে কিছুই জানে না। কিন্তু আমাদের পার্ক তো আর নাক দিয়ে ভাত খায় না। ও কিছুই বিশ্বাস করলো না আর মনে একটা গম্ভীর ভাব নিয়ে সেখান থেকে বিদায় নিল। পরের দিন অফিসে পার্ক দেখলো সাই হাতে চোট পেয়েছে। ওর খুব ইচ্ছা করছিল ওকে সাহায্য করতে যেতে, কিন্তু অফিসের কেউ তাদের সম্পর্কটা নিয়ে যাতে সন্দেহ না করে এই ভয়ে সে পিছিয়ে এলো। সাই যখন নিজের কেবিনে গেল ও চুপি চুপি পিছু নিয়ে ওর হাতটা ব্যান্ডেজ করে দিয়ে এলো। পার্কের এই রাগী অভিমানের আড়ালের ভালোবাসাটা দেখে সে ঠিক করলো ও সব সত্যি বলে দেবে। কিন্তু কপাল খারাপ, তখনই নতুন অফিসের অন্য একজন কলিগ সেখানে ঢুকে পড়ে আর তাদের কথাটা সেখানেই থেমে যায়। সন্ধ্যায় লিফটে যাওয়ার সময় সাই একটু আদরে ভঙ্গিতে পার্কের গালে হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু পার্কের তক্ষুনি সেই ফেস্টিভ্যালের রাতের কথাটা মনে পড়ে গেল। ও বুঝতে পারলো সাই আসলে সেদিন ওকে না, ওই ভার্চুয়াল ক্যারেক্টারটা ভেবেই ওর গালে ওইভাবে হাত দিয়েছিল। ওর মনে হলো সাই ওকে ধোকা দিচ্ছে, তাই সোজাসুজি ও তাকে এড়িয়ে চলতে শুরু করলো। এটা দেখার পরে আমাদের হিরোইনটা একদম দিশাহারা হয়ে পড়ে। এরপরে সাই ওর সেই রিলেশন এক্সপার্ট বান্ধবীর কাছে গিয়ে কিছু টিপস চাইলো। বান্ধবীরা বুদ্ধি দিল, ভাব মার, দেখবি ও নিজে থেকেই তোর পিছু আসবে। সাই কিছুক্ষণ সেই ভাবটা ধরে রাখার চেষ্টা করলেও বাড়ি ফিরে এসে সব থেকে আগে তাকে মেসেজ করে জিজ্ঞাসা করলো যে তুমি ঠিক আছো তো। পার্ক মেসেজটা দেখলো ঠিকই, কিন্তু কোনো রিপ্লাই দিল না। এটা দেখার পরে সাইও নিজের জেদটা চেপে ধরলো। ও ঠিক করলো ও আর তাকে পাত্তা দেবে না। পরের দিন অফিসে কেউ কারোর দিকে তাকিয়েও দেখছিল না। উপায় না দেখে সাই শেষমেশ ওই ভার্চুয়াল পার্কের কাছেই বুদ্ধি চাইলো। সব শুনে ডিজিটাল হিরোটা পরামর্শ দিল, নিজের রূপের জাদু দেখাও, দেখবে ও নিজে থেকেই গলে পানি হয়ে গিয়েছে। আইডিয়াটা সাই দারুণ লাগলো। পরের দিন সে ওর আলমারির সব থেকে সুন্দর ড্রেসটা পরে অফিসে আসলো। ও ভেবেছিল পার্ক তো ওকে দেখেই ফিদা হয়ে যাবে, কিন্তু হলো ঠিক উল্টো। পার্ক নিজেই একটা রাজকীয় স্যুট পরে অফিসে হাজির। সে তো ওকে দেখে একদম ওর দিকে হাঁ করে তাকিয়েই রইল। ওর রূপের জাদুর পরিকল্পনাটা পুরোপুরি ফেল। অন্যদিকে আমরা দেখি পার্ক তার এক বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিতে যাচ্ছিল। যাওয়ার পথে ওর বন্ধুকে জিজ্ঞাসা করলো, তোর গার্লফ্রেন্ড যদি কোনো ডেটিং প্রোগ্রামে তোরই মতো একটা চরিত্র বানিয়ে তার সাথে প্রেম করে তবে তোর কেমন লাগবে? পার্ক একটু ভেবে উত্তর দিল, আমি বরং খুশিই হব, কারণ এর মানে সে আমাকে এতটাই ভালোবাসে যে সে সারাক্ষণ আমার ছায়ার সাথেই থাকতে চাই। নিজের বলা এই কথাটার পরে পার্কের নিজের চোখ খুলে গেল। ও বুঝতে পারলো ও সাইকে মিছেই ভুল বুঝেছে। সব মান অভিমান এক নিমেষেই ধুয়ে গেল। সবকিছু বোঝার পরে ও পাগলের মতো অফিসের দিকে গাড়িটা ছুটিয়ে দিল। সাইকে দেখা মাত্রই ও এক দৌড়িয়ে গিয়ে শক্ত করে ওকে জড়িয়ে ধরলো। নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে সে আবার সেই তার আগের হাসি খুশি জীবনে ফিরে এলো। একদিন অফিসে কাজ করার সময় সাইয়ের উপরে কিছু ভারী বক্স পড়ে যাচ্ছিল, কিন্তু পার্ক ওকে বাঁচাতে গিয়ে নিজের কাঁধেই চোট পেল। ওকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সাই নিজের উপরে দোষ চাপিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের দিকে ছুটলো। ভাবছিল তার জন্যই এইসব হয়েছে। সে তাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো। পার্ক ওকে আশ্বাস করে বলল যে ও একদম ঠিক আছে। আর ঠিক এই পরিস্থিতিতেই সে সাইকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। সে তো অবাক, তবে এক মুহূর্তও দেরি না করে মেয়েটা হ্যাঁ বলে দিল। বাড়ি ফিরে এসে নতুন জীবন শুরু করার আগে শেষবারের মতো ওই প্রোগ্রামটাই ঢুকলো। সেই ভার্চুয়াল পার্ককে সে মন থেকে ধন্যবাদ জানালো, কারণ সেই তো তাকে নিজের ভালোবাসাকে চিনতে সাহায্য করেছে। এরপরে সে চিরতরে ওই প্রোগ্রামটাকে ডিলিট করে দিল। অবশেষে সাই আর পার্ক হাত ধরে ভবিষ্যতের পথে পা বাড়ালো। তারা জানতো জীবনটা কোনো নিখুঁত সফটওয়্যার না, কখনো বা উঁচু কখনো বা নিচু, এটা তো মানিয়েই নিতে হবে। কিন্তু তারা একে অপরকে কথা দিল তারা সারা জীবন একসাথে থাকবে, আর যে কোনো বাধা আসলে সেটা একসাথেই পার হবে।
আর এই মিষ্টি বিশ্বাসটা নিয়েই আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর এমন আরও নতুন নতুন ড্রামা বা মুভির গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।